হ্যাকিং জগতের অন্যতম নাম মাফিয়া বয়, আর সেই মাফিয়া বয় হলো মেঘ, পুরো নাম মেঘরাজ। সে একজন হোয়াইট হ্যাট হ্যাকার। হ্যাকার তিন ধরনের হয়ে থাকে: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট যারা, তারা ভালো কাজ করে আর খারাপ হ্যাকিং বন্ধ করে। ব্ল্যাক যারা, তারা শুধু খারাপ কাজ করে, বিভিন্ন ব্যাংক লুট করে, কোম্পানির টাকা মেরে খায় এইসব। আর যারা গ্রে, তারা দুটোই করে। তাহলে বোঝা যাচ্ছে মেঘ আসলে ভালো হ্যাকার আর ভালো মানুষও বটে। সে বিভিন্নভাবে সমাজের সাইবার সমস্যা নিয়ে কাজ করে, নিজ উদ্যোগে অবৈধ কাজ বন্ধ করার চেষ্টা করে। অনলাইনে কোনো সমস্যা হলে কেউ তার কাছে আসলে সে খুব দ্রুত কোনো ফিস ছাড়াই ঠিক করে দেয়। মাঝে মাঝে পুলিশকেও সাহায্য করে গোপনে, এগুলো অবশ্য কেউ জানে না। হ্যাকিং জগতে যারা আছে তারাই শুধু জানে মাফিয়া বয় কতটা ভয়ঙ্কর, কতটা পারদর্শী। যেখানে মাফিয়া বয় যায় সেখানে কোনো হ্যাকার কিছু বলার সাহস পায় না, কারণ তারা জানে তারা যাই করুক না কেন মাফিয়া বয় সব খবরই রাখে, সবটাই জানতে পারবে। কিন্তু মেঘকে কেউ চেনে না, সাধারণত একটা ছেলে, নম্র ভদ্র একটা ছেলে। কেউ জানে না এই শান্ত ছেলেটার ভার্চুয়াল জগতের ডন। মেঘের বাবা মা সারাক্ষণ বকাবকি করে, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে তাই, কিন্তু ছেলেকে এদিকে দেশের ভালো করছে তা কেউ জানে না। একবার কমিশনার সাহেবের মেইল হ্যাক হয়, তারা সারা সাইবার ডিপার্টমেন্ট সেই আইডি উদ্ধার করতে পারে না। অনেক জল্পনা কল্পনা, কিন্তু কিছুতেই সেই আইডি ব্যাক করে আনতে পারছে না। এদিকে আবার অনেক গোপন তথ্য আছে আইডিটাতে। তখন এক অফিসার এসে বলে, স্যার, একটা ছেলে আছে হ্যাকার, ওকে দিয়ে একবার চেষ্টা করব। কি বলেন? আমার এত বড় বড় সাইবার ডিপার্টমেন্ট যেখানে বিডিতে 11 তারা কিছু করতে পারলো না, ও আর কি করবে? অনেক তো চেষ্টা করা হলো, এবার না হয় শেষ চেষ্টা। আচ্ছা, ডাকে নাকি দেখি ছেলেটাকে। অফিসার মেঘকে ফোন দিল ডিসি অফিসে আসার জন্য। মেঘ সাথে সাথে নিজের ল্যাপটপ নিয়ে চলে গেল ডিসি অফিসে। তোমার নাম কি? মাফিয়া বয়। মানে কি? এটা আবার কারো নাম হলো নাকি? ভালো নাম বলো। আমাকে আপনারা যে কাজের জন্য ডাকেন সেখানে আমার ভালো নাম দিয়ে কোনো কাজ নেই, এই নামটাই দরকার। কথা তো ভালোই বড় বড় বলো, দেখা যাক কাজে কি করো। মেঘ ব্যাগ থেকে বের করে টেবিলের উপরে রাখলো। ডিবিকে জিজ্ঞেস করলো কি সমস্যা। আচ্ছা বুঝছি, আর বলতে হবে না, ইমেল আইডিটা বলেন। ডিবি ইমেল আইডিটা বলল। আপনারা কেন যে পাসওয়ার্ডগুলো এত সহজ করে রাখেন? নিজের বউর নাম পাসওয়ার্ড রাখার কি দরকার? এই নেন আপনার ইমেল আইডি। দেখেছেন, বলছিলাম না স্যার, এই ছেলেই পারবে। তুমি এত তাড়াতাড়ি কি করে করলে? ওগুলো বললেও বুঝবেন না আপনি। তার থেকে আপনার ইমেল পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। একটু কঠিন কিছু দেন, বইয়ের নাম রাখতে হবে এমন তো কোনো কথা নেই। ব্যাগ গুছিয়ে মেঘ বাইরে গেল, সাথে আছে ডিবি। স্যারের বউয়ের নাম কি রেহেনা? না তো, কেন? উনার মেয়ের নাম কি? আরে ওনার তো মেয়েই নেই। ও তাহলে বুঝছি। যাই, ভালো থাকবেন, দরকার হলে ফোন দিবেন। বলি মেঘ বের হয়ে বাসায় যেতেই বাবার বকুনি শুরু। একটি মাত্র ছেলে, কিন্তু বকুনির বেলায় কমতি নেই। এদিকে গভর্নমেন্ট ডিফেন্স সার্ভার থেকে কিছু ক্লাসিফাইড ডাটা কেউ একজন একটা আননোন সার্ভারে সরিয়ে ফেলে। ডাটাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এই কয়েকটি ফাইলে দেশের ডিফেন্স স্ট্রিমে এমনকি সরকারকেও পতন ঘটিয়ে দিতে পারে। গুরু এই ডাটাগুলো আরও সুরক্ষিত করতে সেগুলো মিলিটারি গ্রেড ইনস্ক্রিপ্ট করে রাখা হয়েছিল, যা ডিসক্রিপ্ট না করা পর্যন্ত ডাউনলোড বা কপি করা যাবে না। আনঅথরাইজড ডিসক্রিপ্ট করতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। সাইবার ডিভিশন টপ প্রায়োরিটি দিয়ে সেই আননোন সার্ভার ট্র্যাক করার চেষ্টা করছে, যেন অক্ষত অবস্থায় সেই ফাইলগুলো ফেরত আনা যায়। ইতিমধ্যে 2.5 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ হ্যাকার বা সেই সার্ভারে কোনো হদিশ মেলাতে পারে না। হঠাৎ করে সাইবার ডিভিশনে লিড হারিয়ে গেল, অর্থাৎ আননোন সার্ভারটি অফলাইন করে দেওয়া হয়েছে অথবা সার্ভারটি ডাউন করে দেওয়া হয়েছে। এমন অপূরণীয় ক্ষতির কারণে যখন সাইবার ডিভিশনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল, ঠিক তখন সাইবার ডিভিশনের কাছে একটা মেইল এলো, একটা আইপি অ্যাড্রেস আর তার নিচে লেখা নাইট অফ মাই কান্ট্রি মাফিয়া বয়। অ্যাক্সেস করে দেখা যায় সেই এনক্রিপ্ট ডাটাগুলো। সাইবার ডিভিশন ধারণা করলো মাফিয়া বয় নামে কোনো দেশপ্রেমিক দেশের প্রতিরক্ষাকে ভেঙে পড়তে দেয়নি। কিন্তু কে এই মাফিয়া বয়? পুরো সাইবার ডিভিশন বেস্ট ইনভলভের মতো দল যেখানে ব্যর্থ, সেখানে মাফিয়া ভয় কিভাবে কাজটা করে ফেললো?
এমন হাজারো প্রশ্ন নিয়ে শুরু হলো সাইবার ডিভিশনের নতুন মিশন, কে এই মাফিয়া বয়। তারপর ডিফেন্স মিনিস্ট্রি মাফিয়া বয়কে খুঁজতে থাকে, তখন ডিসি ডিবিকে দিয়ে খোঁজ লাগায়। বৃহস্পতিবার রাত 9টা। মেঘ, তুমি কাল ফিরে আসো? কাল তো শুক্রবার, কেন কোনো ইমার্জেন্সি কেস নাকি? জানি না, স্যার তোমাকে তার বাংলোতে ডেকেছেন ঠিক সকাল 10টায়। তাহলে তো মনে হয় বেশ জটিল কেস। তা জানি না, কিন্তু আমাকেও যেতে নিষেধ করেছেন তোমার সাথে। তোমাকে একাই যেতে হবে। আমাকে শুধু তোমাকে ফোন করে জানিয়ে দিতে বলল, তাই ফোন দিয়ে জানিয়ে দিলাম। কি যে বলে আল্লাহ ভালো জানে। আচ্ছা ভাই, আমি পৌঁছে যাব। ফোন রেখে মেঘ ভাবছে কি এমন হতে পারে, শহরে কি নতুন কোনো সাইবার ক্রাইমের উপদ্রব বেড়েছে নাকি। চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। সকাল 9টায় অ্যালার্ম বাজলো। মেঘ তাড়াহুড়ো করে রেডি হয়ে নাস্তা না করেই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। পেছন থেকে বাবা বকছে, সেদিকে কোনো খেয়াল নেই। সে সোজা ডিসির বাংলোয় চলে গেল। গেটে এক ভুঁড়িওয়ালা দারোয়ান দাঁড়ানো। কোথায় যাচ্ছেন? বাস স্ট্যান্ড যাব। ফাজলামো করেন? দূর থেকে ডিসি সাহেব হাত দিয়ে ইশারা দিলেন মেঘকে ছেড়ে দেওয়ার জন্য। বিশাল বাংলো, ডিসি সাহেব একাই থাকে, পরিবার ঢাকাতে থাকে। বাগানের ভেতর একটু ফাঁকা জায়গা, সেখানে চেয়ার টেবিল পাতানো। মেঘ সালাম দিয়ে বসে ব্যাগ থেকে ল্যাপটপ বের করতে যাবে, ঠিক তখনই ডিসি সাহেব থামিয়ে দিলেন। আজ ওটা আর বের করতে হবে না। মেঘ একটু অবাক হয়ে ব্যাগ থেকে হাত বের করতে করতে বলল, তাহলে স্যার আমাকে কি জন্য ডেকেছেন? দেখো মেঘ, প্রথম তোমার কাজের পারদর্শিতা দেখেই আমি মুগ্ধ। ডিবি অফিসার শুভ্রের কাছে শুনলাম তুমিই নাকি হোয়াইট হ্যাট মাফিয়া বয়। আমি কি সেই মাফিয়া বয়ের সাথে কথা বলছি, যেখানে সবাই সাইবার জগতের মাফিয়া বলে চেনে? স্যার আমি জানি না শুভ্র ভাই আপনাকে কি বলেছে, তবে সাইবার জগতে সবাই আমাকে মাফিয়া বয় হিসাবে চেনে, এবং সত্যিকার জীবনে আপনি আর শুভ্র ভাই ছাড়া আর কেউ জানে না আমি সেই মাফিয়া বয়। ডিসি সাহেব একটা ফর্ম বের করে মেঘের সামনে দিল। মেঘ বলল, স্যার এটা কিসের ফর্ম? NSA, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, তোমার মতন যোগ্য ও পারদর্শী দেশপ্রেমিক হোয়াইট হ্যাট হ্যাকারের খোঁজ করছে, এবং তোমার কাজ NSA এর নজরে এসেছে। তোমার সামনে যে ফর্ম দেখতে পাচ্ছ, এটা একটা সুযোগ। এতদিন তুমি নিজের তাগিদে দেশের সেবক করেছ। যদি তুমি চাও তাহলে এই দেশের সাইবার টিম তোমার দক্ষতাকে কাজে লাগিয়ে দেশকে আরও সুরক্ষিত করতে পারবে। মেঘ ফর্মটা তুলে পড়া শুরু করলো। NSA এর সাইবার ডিভিশনের ফেডারেল ইঞ্জিনিয়ার নিয়োগ ফর্ম। ফর্মটা নিয়ে চিন্তা করো না। তোমার মূল জব ডিসক্রিপশন তোমাকে NSS হেডকোয়ার্টারে বুঝিয়ে দেবে। তাই যদি তুমি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও, তাহলে ফর্মটা পূরণ করে বাকি কাগজপত্রগুলো নিয়ে রবিবার আমার অফিসে চলে এসো। মেঘে সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে চলে গেল। সামান্য ইমেল আইডি উদ্ধার করে দেওয়ার জন্য NSA এর মতো সংস্থার হয়ে কাজ করার নিয়োগ। কিছু বলতে গিয়েও বলতে পারিনি মেঘ। চেয়ার থেকে উঠে ডিসি স্যারকে সালাম দিয়ে গেটের দিকে যেতে গেল মেঘ। ঠিক তখনই পিছন ফিরে ডাক দিলেন ডিসি সাহেব। মেঘ, তুমি যদি সুযোগটা গ্রহণ করো, তাহলে তুমি এসব কারোর সাথে শেয়ার করতে পারবে না, এমনকি তোমার বাবা মায়ের সাথেও না। ICT ডিভিশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেছ। আর হ্যাঁ, তুমি শুভ্রকে, সেই ডিবিকে চিনো? শুভ্র ভাই আমার ফ্রেন্ডের বড় ভাই। মাঝে তার একটা সাইবার ক্রাইম রিলেটেড কেস নিয়ে খুব বেশি ঝামেলা হচ্ছিল। চায়ের কাপের আড্ডায় ব্যাপারটা সলভ করতে সাহায্য করেছিলাম। তারপর থেকে সাইবার বিষয়ে কোনো কেস আসলে আমাকে শুভ্র ভাই ফোন দিত। কাজ আপনাদের সাইবার টিমই করতো, আমি শুধু একটু হেল্প করতাম। এইভাবে শুভ্র ভাই থেকে বিডি শুভ্র ভাইয়ের সাথে পরিচয়। দেশের জন্য তোমার যা কিছু করার ইচ্ছা আছে জেনেই তোমাকে এত কিছু বলা। যাই হোক, শুভ্রের সাথে এসব কিছু শেয়ার করার দরকার নেই। কিছু জিজ্ঞাসা করলে বলবে আমার পার্সোনাল কাজে রেখেছিলাম। আচ্ছা স্যার, ধন্যবাদ সব কিছুর জন্য। যাও, ভালোভাবে ভেবে দেখো। রবিবার তোমার পজিটিভ উত্তরের অপেক্ষায় থাকবো। মেঘ চলে গেল। যাওয়ার সময় গেট থেকে বের হওয়ার সময় দারোয়ান ওনাকে সেলুট দিল। তখন মেঘ কপাল থেকে হাত নামিয়ে দিয়ে বলল, চাচা আগে কিছু হয়ে নেই, তারপর স্যালুট দেন। মেঘ খুশি আর বিস্ময় ভরক মনে জ্বলে গেল, কিন্তু কষ্ট লাগছে কাউকে কিছু জানাতে পারবে না, এমনকি বাবা মাকেও না। বাসে ঢোকার সাথে সাথে বাবার ঝাড়ি শুরু। মেঘ বাবার কাছে গিয়ে বাবাকে হঠাৎ করে জড়িয়ে ধরলো আর বলল, বাবা তুমি অনেক ভালো। কি রে, কি সব বলছিস?
টাকা লাগবে নাকি? বাইরে কোনো কাণ্ড করে আসছিস? কিছু না বাবা, আম্মু কই? আমাকে নাস্তা দিতে বলো, আমি আসছি ফ্রেশ হয়ে। মেঘ উবরে নিজের রুমে চলে গেল খাবার টেবিলে। বাবা মা এদিকে একটু আসো। কি হয়েছে? আমার একটা সরকারি চাকরি হতে পারে, আমার জন্য দোয়া কইরো। কি বলিস? কোথায়? আইসিটি ডিভিশনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। যাক, তোর একটা ব্যবস্থা হলো তাহলে। এখন একটু শান্তি, বাকি রইল তোর বিয়ে। তাহলে একদম শান্তিতে থাকতে পারবো। কি বলো মেঘের মা? দূর, গাছে কাঁঠাল গোপে থেল, আগে হোক তারপর দেখা যাবে। মেঘ একটু লজ্জা পেয়ে উপরে উঠে গেল নিজের ঘরে। নিজের আইডিতে ঢুকলো। ঢুকিয়ে একটা নিউজ দেখে মেঘের চোখ কপালে উঠল। ডিফেন্স মিনিস্টার সাইবার ডিভিশনে মাফিয়া বয় মেঘ তো দেখে অবাক যে আগে কোনো দিন ডিফেন্স মিনিস্ট্রি হয়ে কোনো কাজ করেনি। তাহলে তার নাম আইপি দিয়ে কে এই কাজ করলো? মেঘ অনেক চেষ্টা করলো কিন্তু একটা কোডের মেসেজ ছাড়া আর কিচ্ছু পেল না। মেসেজটি ছিল, আই উইল ফাইন্ড ইউ মাফিয়া বয় মাফিয়া গার্ল। মেঘের কপালে ভাঁজটা আরও লম্বা হয়ে গেল। সকাল সকাল ডিসি স্যারের অফার, আবার এই সাইবার ডিভিশনে মাফিয়া বয় সেজে মাফিয়া গার্লের এত বড় কাণ্ড। মেঘ কিছুক্ষণ হ্যাং হওয়ার কম্পিউটারের মতো বসে থাকলো। সকাল সকাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল তাই ভাবতে ভাবতে আবার আঙ্গুলগুলো চালালো কিবোর্ডের উপর। মেঘ বসে গেল রিচার্জ করতে। একে তো মেজাজ খারাপ যে কেউ একজন তার নাম নিয়ে নিল। না, এই মাফিয়া গার্ল সম্পর্কে জানতেই হবে। এত বড় একটা কাজের ক্রেডিট কেন মাফিয়া বয়কে দিয়ে দিল? রিচার্জ দেখি কিছুক্ষণ বিস্মিত হলো মেঘ। খুব বেশি পুরাতন নয় এই মাফিয়া গার্ল, কিন্তু এই মধ্য জাপানে প্রায় 300 সাইট এবং ইন্ডিয়ার প্রায় 100 সাইট হ্যাক করে ফেলেছে এই মাফিয়া গার্ল। আর প্রতিটা হ্যাকিং সে একটা মেসেজ দিয়ে গেছে, আই উইল ফাইন্ড ইউ মাফিয়া গার্ল। মেঘ আগেই দেখেছিল এই জাপানের এবং ভারতের সাইট হ্যাকিং এর কথা, কিন্তু এতটা গুরুত্ব দেয়নি, কারণ ভেবেছিল হয়তো কোনো দেশপ্রেমিক হোয়াইট হ্যাট গ্রুপ এই কাজ করছে। মেঘের কাছে কয়েকজন মেসেজ দিয়েছিল এই হ্যাকারকে খুঁজে বের করতে, কিন্তু সব মিলিয়ে আর সময় করে উঠতে পারেনি। তখন মেঘকে এই মাফিয়া গার্ল মাফিয়া বয় এর ফ্যান নাকি কোন সত্যিকারের মাফিয়া বেশি মাথা খাটাতে চাইছিল না। মেঘ কাগজপত্র সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু মাফিয়া গার্ল মাথায় জেগে বসলো মেঘের। রবিবার ডিসি অফিসে সকাল সকাল পৌঁছে গেল মেঘ। ডিসির অ্যাসিস্ট্যান্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইল। অ্যাসিস্ট্যান্ট তেমন গুরুত্ব দিল না। কয়েকবার বলার পরও অ্যাসিস্ট্যান্ট কোনো রেসপন্স করছিল না। তখন মেঘ বলল, আপনি দয়া করে স্যারকে বলুন মেঘ এসেছে। মেঘ নামটা শোনার পর অ্যাসিস্ট্যান্ট এক প্রকার ভূত দেখার মতো লাফিয়ে উঠল। আপনি মেঘ? জি আমি মেঘ। আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, একটু অপেক্ষা করুন। এই বলে ডিসির অফিসের ভেতরে চলে যায় অ্যাসিস্ট্যান্ট। 20 সেকেন্ড পরই বের হয়ে মেঘকে ভেতরে ডাক দিল। মেঘ ভেতরে ওকে দিয়ে, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে মেঘ যে, আসো আসো। মেঘ পাশের সোফায় গিয়ে বসলো। মেঘ খেয়াল করলো ডিসি তার অ্যাসিস্ট্যান্টকে কিছু বলে বাইরে পাঠিয়ে দিল। তারপর মেঘ সামনে এসে বসো। মেঘ উঠে গিয়ে সামনে বসলো। কি সিদ্ধান্ত নিলে মেঘ? সুযোগটা নিতে চাও তুমি? অবশ্যই নিতে চাই। দেশের জন্য কিছু একটা করা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি জানতাম তুমি আগ্রহী হবে। সম্প্রতি তোমার কাজে ডিফেন্স মিনিস্ট্রি থেকে শুরু করে সাইবার ডিভিশন সবাই তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি তোমার রিয়েল লাইফের আইডেন্টিটি এমনভাবে হাইড করে রেখেছো যে যদি শুভ্র বা আমি তোমাকে না চিনতাম তাহলে হয়তো খুঁজেই পেতাম না। মেঘের কপালটা আবারও কুঁচকে গেল। ডিফেন্স মিনিস্ট্রি, সাইবার ডিভিশন বেসড ইংল্যান্ড। মেঘের বুঝতে বাকি রইল না যে মাফিয়া গার্ল এর কারা কাজের ক্রেডিট আজ এনএসএ তাকে এত বড় সুযোগ দিল। প্রচণ্ড আত্মসম্মানই লাগলো মেঘের। মাফিয়া গার্লের কাজের সুবাদে আজ মেঘ এত বড় সুযোগ পেল, কিন্তু মেঘ তো নিজেও মন দিয়ে দেশের জন্য কিছু করতে চায় না। এর শেষ দেখতেই হবে। মেঘ, ডিসি স্যারের ডাকে ঘোর কাটলো মেঘের। দেখি ফর্ম আর কাগজপত্র দাও। কপালে ভাঁজ বজায় রেখে কাগজপত্রগুলো এগিয়ে দিল। আচ্ছা স্যার, আপনার মাথার নিচে হতে দিব না, দোয়া করবেন। মেঘ অফিস থেকে বের হয়ে গেল বন্ধুদের কাছে। তাদের আজ পেট পুজো করে খাওয়াবে চাকরি পাওয়ার সুবাদে। বাসে খুব আদর যত্ন চলছে তার, কিন্তু মাফিয়া গার্ল মেঘের মাথায় চেপে বসে আছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ মেঘ জানতেও পারল না। এতটা এক্সপার্ট এই মাফিয়া গার্ল। পুরো সৌরমণ্ডল নিয়ে মনে হয় বিজ্ঞানীরা এতটা টেনশন করেনি যতটা মেঘ এই মাফিয়া গার্ল নিয়ে চিন্তিত।
3 দিন পর মেসেজ আসলো মেঘের ফোনে NSA থেকে, আর 2 দিন পর তার ট্রেনিং সোজা NSA এর হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। সকাল 10টায় মেঘ বসে আছে NSA এর হেডকোয়ার্টারে ওয়েটিং রুমে, সাথে প্রয়োজনীয় কাগজপত্র আর ওর ল্যাপটপ। সিমসাম একটা অফিস, তবে মোটেই 8-10টা অফিসের মতো না। একজন সুন্দরী কুইন অ্যাসিস্ট্যান্ট এসে দাঁড়ালো। আপনি মেঘরাজ? যে আমি মেঘরাজ। ফলো মি প্লিজ। মেঘ অ্যাসিস্ট্যান্টের সাথে সাথে চলতে শুরু করলো। অফিসের বেশ কিছু করিডোর পেরিয়ে, আঁকাবাঁকা করিডোর পেরিয়ে একটা দরজার সামনে দাঁড়ালো সেই অ্যাসিস্ট্যান্ট। দরজাটি কোড দিয়ে লক করা। অ্যাসিস্ট্যান্ট পাসওয়ার্ডটি দিয়ে দরজাটি ওপেন করে মেঘকে ভেতরে যেতে বলল। আপনি এখানে ওয়েট করুন, ডাইরেক্টর স্যার কিছুক্ষণের ভিতর আপনার সাথে কথা বলবেন। ভেতরে ঢুকলো মেঘ। বেশ বড়সড় একটা রুম, কিন্তু আসবাবপত্র বলতে শুধু একটা টেবিল এবং 2টো চেয়ার। মেঘের কেমন যেন লাগলো। কিছু বলার জন্য পেছনে ঘুরতে দেখে অ্যাসিস্ট্যান্ট রুম থেকে বের হয়ে দরজা লাগিয়ে দিল। কিছুটা বিচলিত হলেও নিজেকে শান্ত রাখলো মেঘ। দরজার সামনে রাখা চেয়ারে বসলো। রুমটা সাউন্ডপ্রুফ, সিলিং এ একটি 360 ডিগ্রি ক্যামেরা আর দেয়ালে 2টো সিসি ক্যামেরা বসানো। রুমের 3 দিকে দেয়াল থাকলেও একটা দিকে রিফ্লেক্টিং গ্লাস দেওয়া আছে। চেয়ার ছেড়ে উঠে পড়ে মেঘ। রিফ্লেক্টিং গ্লাসে আঙুল দিয়ে পরীক্ষা করছে না, রিফ্লেকশনই মেঘের আঙুল এবং অরিজিনাল। মেঘের আঙুলের মাঝে কোনো গ্যাপ নেই। অযথা শুধুমাত্র সিসিটিভিতেই নয়, নিশ্চয়ই কেউ গ্লাসের পেছন থেকে নজর রাখছে। মেঘ বুঝতে পারলো এটা তার একটা এক্সাম হল হতে চলেছে। মেঘ মনে মনে আল্লাহর নাম জপ করতে করতে চুপচাপ আবার চেয়ারে বসে পড়ল। মেঘ 10 মিনিট হয়ে গেল, কিন্তু কেউ রুমে এলো না। আর এদিকে মেঘের প্রেশার হাই হতে থাকলো। হঠাৎ মেঘ টের পেল কেউ একজন রুমের দরজা খুলছে। 2জন লোক রুমে আসলো। ইয়াং, সুটেড বুটেড। রুমে ঢুকেই তারা একজন রুমে চোখ বুলিয়ে দুপাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই তৃতীয় ব্যক্তির আগমন ঘটল। চেহারায় গম্ভীর্য এবং রাশভারী ভাব বলেই দিচ্ছে ইনি হবেন দেশের এত বড় প্রতিষ্ঠানের প্রধান। মেঘ দাঁড়িয়ে গেল। আপনি মেঘরাজ? ভারী গলায় লোকটা চেয়ারে বসতে বসতে প্রশ্ন করলো। যে আমি মেঘরাজ। আমার পরিচয় পরে দিচ্ছি, তার আগে এটা বলো, তুমি নাকি নিজেকে মাফিয়া বয় দাবি করো? দ্য মাফিয়া বয়? স্যার, ওটা আমার সাইবার নেই। মাফিয়া বয় নামে সাইবার জগতে সবাই আমাকে চেনে, তবে বাস্তব জীবনে মাফিয়া বয়কে কেউ আজ অব্দি দেখেনি। আই সি, তোমার বয়সের সাথে তোমার সুনামটা একটু বেশি অসামঞ্জস্যপূর্ণ। যাই হোক, ফাইলটা পড়ো। মেঘ ফাইলটা তুলে নিয়ে দেখা শুরু করলো। একটি ওয়েবসাইটের নাম, কিছু ইমেল আইডি, সাথে কিছু মানুষের ডিটেলস। এটা একটা জঙ্গিবাদী সংগঠনের ওয়েবসাইট, যার মাধ্যমে তারা দেশের যুব সমাজের কাছে ভুল তথ্য প্রচার করছে। আমাদের কাছে কিছু ইমেল আইডিও রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা দেশের বড় বড় ব্যবসায়ীদের হুমকি প্রদান করেছে, আর সাথে কিছু সম্ভাব্য জঙ্গিদের ডিটেলস। আমি চাই তুমি সিক্রেটলি ওই ওয়েবসাইটটি হ্যাক করো এবং এর মূল হোতাদের খুঁজে বের করো। পাশাপাশি ইমেল আইডিগুলোর ডিটেলস আমার চাই। তোমাকে সব ধরনের রিসোর্স দেওয়া হবে। তোমার হাতে মাত্র 6 ঘন্টা সময়। দেখি মাফিয়া বয় তার রেপুটেশন ধরে রাখতে পারে কিনা। মেঘ কিছুটা চিন্তায় পড়ে গেল। তবে এই রুমের পরিবেশ দেখে এমন চ্যালেঞ্জেরই অপেক্ষায় করছিল মেঘ। দেশের জন্যে কিছু করতে পারলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। ওকে, দেন ইউর ক্লক ইজ অলরেডি ট্র্যাকিং নাও। ইউ হ্যাভ লেস দ্যান 6 আওয়ার্স। এরা তোমার প্রয়োজনীয় রিসোর্স তোমাকে সরবরাহ করবে। ইউর নেম ইজ, দে উইল ব্রিং ইট। 6 ঘন্টা পরে দেখা হচ্ছে। নিজের ঘড়ির টাইমারের সময় সেট করে নিল মেঘ। 2 ঘন্টা 20 মিনিট। মেঘ জানে না কেমন ফায়ারওয়্যার বা কোন লেভেলের সিকিউরিটি প্রোটেকশন দেওয়া থাকতে পারে ওয়েবসাইটটিতে। নিজের চ্যালেঞ্জকে জানায় 6 ঘন্টা অপারেশন 2 ঘন্টা 20 মিনিটে শেষ করবে। ব্যাগ থেকে ল্যাপটপ বের করো মেঘ। মনে মনে মাফিয়া গার্লের উপরে রাগের বৃষ্টি ঝরাতে ঝরাতে অফিসারকে বলল, আমার ফার্স্ট এড ল্যান্ড কানেকশন চাই, সাথে ডাটা সার্ভার অ্যাক্সেসও। একজন রুম থেকে বেরিয়ে গেল। অন্যজন পাশের দেয়ালে একটি ল্যান্ড কানেকশন টেনে মেঘের হাতে দিল। মেঘ নিজের কাজ নিজে করতে পছন্দ করে, তাই সে তার ব্যবহার করা নেটওয়ার্কে মডিফাইড করে মাল্টিপল অ্যাক্সেস নেটওয়ার্ক বানিয়ে নিল। অর্থাৎ মেঘ এই একটা কানেকশন এবং সার্ভার অ্যাক্সেস দিয়ে একই সাথে 7টা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে এবং প্রতি 3 সেকেন্ডে অন্তর মেঘ আইপি অ্যাড্রেস জাম্প করতে করতে মোটামুটি সারা পৃথিবী ভ্রমণ করে ফেলতে পারবে, যাতে যদি বুঝতেও পারে যে তার ওয়েবসাইট হ্যাক হচ্ছে, তবুও যেন মাফিয়া বয়কে ট্রেস করতে না পারে 2 জন পর্যবেক্ষণ গ্লাসের। অভ্যাস থেকে মেঘের কাউকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। কিরে, কি মনে হয় এই পুষ্কর ছেলে কি পারবে? ডাইরেক্টর স্যারেরও বেছে বেছে সবচেয়ে চাপ কাজটা দিল ছেলেটাকে। যদি এই ছেলেটাই সত্যিকারের মাফিয়া বয় হয়ে থাকে, তাহলে এই কেস তার কাছে দুধ ভাত।
তাহলে হয়ে যাক বাজি। এই ছেলে পারবে না আমাদের সাইবারের ডিভিশনের বেস্ট 11 পুরো টিম প্রায় এক সপ্তাহখানেক লেগে আছে এই কেসটাতে, যার পৌর্ণেসের আশেপাশে হবে। আর একটা ছেলে একটা ল্যাপটপ দিয়ে 6 ঘন্টায় হ্যাক করবে এই ওয়েবসাইট, ইম্পসিবল। এসি রুমে বসে কিবোর্ডের উপর ঝড় তুলছে মেঘ। একের পর এক সিকিউরিটি এনক্রিপশন টপকে চলেছে ওয়েবসাইট ডেভেলপার বা সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের অ্যালার্ট না করে। কাজটি সেরে ফেলতে 30 মিনিট পার হয়ে গেছে। এসি রুমে বসেও কপালে কয়েক ফোঁটা ঘাম জমিয়ে পড়েছে মেঘের। স্বাভাবিক যে একটু বেশি উত্তেজিত মেঘ। দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছে আজ, সে তাও আবার দেশের সবচেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি হয়ে। উত্তেজনায় কাঁপছে মেঘ। তালগাছের আড়াই হাত পরে যে প্রবাদ বাক্য আছে তার প্র্যাকটিস এক্সাম এখন মেঘের চোখের সামনে। কোনোভাবেই শেষ ফায়ারওয়ালটা টপকাতে পারছে না মেঘ। কিছুক্ষণের জন্য থামলো মেঘ, চোখটা বন্ধ করে ভাবলো, মাফিয়া গার্ল যদি 2 ঘন্টা 30 ঘন্টার মধ্যে আননোন সার্ভার খুঁজে বের করতে পারে, তাহলে মাফিয়া বয় কেন পারবে না সেই সামান্য ওয়েবসাইট হ্যাক করতে? আবারও কিবোর্ডের উপর হাত রাখলো মেঘ। মাফিয়া বয়ের রেপুটেশন নয়, বরং দেশের জন্য হলেও এই মিশন মেঘকে সাকসেসফুল করতেই হবে। আবারও ঝড় উঠলো কিবোর্ডের উপরে। না, আর কোনো বাচ্চাই মানবে না মেঘ। জটিল বাইনারি এনক্রিপ্ট ক্র্যাক করে শেষ ফায়ারওয়ালটাও টপকেই যায় মেঘ। সামনে চলে আসে ডেভেলপার অ্যাডমিন অর্থসহ ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত সকলের আইপি অ্যাড্রেস ও অ্যাক্সেস কোড। লম্বা একটি স্বস্তির শ্বাস নেই মেঘ। স্টপ ওয়াচের দিকে তাকিয়ে দেখে 42 মিনিট 53 সেকেন্ড। বাহ, নিজের টাইমিং দেখে নিজেই ইমপ্রেস হলো মেঘ। সব ডেটা ডাউনলোড করা শুরু করলো মেঘ আর অফিসারকে বলল, ডাইরেক্টর স্যারকে যেন ডেকে আনা হয়, কাজ হয়ে গেছে। অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজ বলে না যে তারা অবাক হয়েছে, কিন্তু তাদের চোখগুলো জাস্ট দেখার মতো। স্যার, দ্যাট কিড হ্যাজ ডোন ইটস মাফিয়া বয়। হোয়াট? ইম্পসিবল, এখনো 1 ঘন্টা হয়নি। আর ইউ শিওর অফিসার? অ্যাবসলিউটলি স্যার। লেটস চেক দ্যাট আউট, শ্যাল উই? এক প্রকার ছুটতে ছুটতে রুমে ঢুকলেন ডাইরেক্টর। ততক্ষণে মেঘ প্রায় কাজ শেষ করে ফেলেছি। ইমেল আইডিগুলো এক্সেসের কাজ ডাইরেক্টর টেবিলের উপরে 2 হাত ঝুঁকে বলে ওঠে। শো মি। মেঘ ল্যাপটপটা ঘুরিয়ে দেয় ডাইরেক্টরের দিকে। কিছুক্ষণ ঘেটে ঘুটে চোখ চকচক করে উঠল। টেবিলের উপরে 2 হাত চাপড়ে সজোরে বলে উঠলেন, ইয়েস ইয়েস ইয়েস। ওয়েল ডান মাফিয়া বয়, ওয়েল ডান। তোমার মতো চৌকুশ তরুণদের জন্য বোধহয় আজও দেশের মাটি সুরক্ষিত। মেঘের দিকে হাত বাড়িয়ে। মাই নেম ইজ স্টিফেন, ডিরেক্টর অফ এনএসএ। মেঘ হাতটা বাড়িয়ে করমর্দন করলো এনএসএ সর্বোচ্চ কর্মকর্তার সাথে। ওয়েলকাম টু দ্য এজেন্সি মেঘরাজ একে মাফিয়া বয়। থ্যাংক ইউ স্যার। নিজের আত্মবিশ্বাস ফিরে পেল মেঘ। হতে পারে মাফিয়া গার্ল এর সাফল্যের কারণে এনএসএ ওকে চাকরির অফার করেছে, কিন্তু মেঘ নিজের যোগ্যতা যথাযথ প্রমাণ দিয়েই এজেন্সিতে নিজের জায়গা করে নিয়েছে। নিজের যোগ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য মাফিয়া গার্লের উপর বিরক্ত হলেও নিজের আত্মবিশ্বাস ফিরে আসায় আজ একটু বেশি খুশি মেঘ। তোমাকে কি বলে ডাকবো? আমার নাম আবরার আহমেদ শুভ্রাও, আর ডাকনাম মেঘরাজ। আপনি আমাকে মেঘ বলেই ডাকতে পারেন। Okay, young man, if you finished here, meet me at my office. We'll have some topics to discuss with. মেঘ মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে তার কর্মজীবনের প্রথম চ্যালেঞ্জ ভালোভাবে পার করতে পারার জন্য। সাইবার টিম বেসড ইনভেলপের কাছে ওয়েবসাইট ও ইমেল আইডির অ্যাক্সেস তুলে দিয়ে মেঘ চলে যায় সেই 2 অফিসারের পেছন পেছন ডাইরেক্ট স্যারের অফিসের দিকে কোনো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে এসো মেঘ। মেঘ গিয়ে চুপচাপ স্যারের সামনে গিয়ে বসলো। দুঃখিত মেঘ। মেঘ বলো, কেমন লাগলো আজকে টাস্ক কমপ্লিট করতে? অনেক বেশি হালকা লাগছে। হালকা লাগছে? জি, আজ আমার অনেক দিনের স্বপ্নের একটি ধাপ পূরণ করতে পেরে খুব হালকা লাগছে। আপনার সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। বাহ, তোমার দেশপ্রেমে তারিফ করতেই হয়। এর মধ্যে একটি অফিসার রুমে এসে পারমিশন চাইলেও পারমিশন দিতে রুমে এসে স্যারের সামনে কিছু ডকুমেন্টস সহ একটা ক্লিপবোর্ড রাখলেন। ডাইরেক্টর সেই অফিসারকে উদ্দেশ্য করে বললেন, সব ঠিকঠাকভাবে নিয়ে এসেছে কিনা। অফিসার মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ডাইরেক্টর স্যার ডকুমেন্টসগুলোর উপর চোখ বোলালেন এবং একে একে সব পেপার সাইন করে দিলেন। তার মধ্যে একটি কাজ সোজা মেঘের দিকে বাড়িয়ে দিলেন। নাও মেঘ, পড়ে দেখো। কাগজটা নিতে নিতে আবার মেঘের বুক ধুকপুক করতে শুরু করলো। না জানি আবার নতুন কোন টাস্কের অর্ডার এলো, কিন্তু কাগজটার দিকে চোখ পড়তেই মেঘের চোখ চকচক করে উঠল। বোর্ড করে 2টা শব্দ লেখা আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার।
বাকিটা না পড়েই মেঘ স্যারকে ধন্যবাদ দিতে চাইলো, কিন্তু ডাইরেক্টর স্যার মেঘকে পুরোটা পড়ার ইঙ্গিত দিল। তাই কিছুটা কৌতূহল নিয়ে মেঘ অনুযায়ী পড়তে শুরু করলো। অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী মেঘকে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে আইসিটি ডিপার্টমেন্টের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নেওয়া হয়েছে। এটা তোমার কভার আপ অ্যাপয়েন্টমেন্ট লেটার। তোমাকে যেন এনএসএ সম্পর্কিত কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়, সেজন্য তোমার হাজিরা, বেতন সব কিছু এনএসএ হয়ে তথ্য মন্ত্রণালয়ে রেকর্ড হবে। স্পেশাল অপস ট্রেনিংয়ের জন্য তোমাকে টানা 6 মাস পুরোপুরি তোমার এই দুনিয়ার বাইরে কাটাতে হবে। নো কমিউনিকেশন, নো কন্ট্যাক্ট। তোমার অবর্তমানে তোমার পরিবারের সকল লিড পূরণ করবে আমাদের 2 জন অফিসার। যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে তারা হ্যান্ডেল করবে, কিছু অ্যাক্রপশন ছাড়া, যেগুলো তুমি ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না। সেগুলো ছাড়া আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। মেঘ বুঝতে পারলো যে তিনি ডেথ এমার্জেন্সির কথা বোঝাতে চাইছেন। মেঘ মাথা নিচু করে বসে রইল। দেশের জন্য কিছু করতে হলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এম রেডি ফর ডিওর স্যার। হয়তো এতটা দ্রুত এই উত্তর আশা করছিলেন না ডাইরেক্টর, তাই বিস্ময়ের সাথে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। আজ থেকে 7 দিন পর তোমার ট্রেনিং শুরু। সবার সাথে দেখা করে কথা বলে নাও, কারণ 6 মাস তাদের সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকতে হবে তোমাকে। গুড লাক, সি ইউ ইন 7 days। ডাইরেক্টর স্যারের সাথে হাত মিলিয়ে রুম থেকে বের হয়ে এলো মেঘ, আর ভাবতে চলেছে কতটা কঠিন হতে চলেছে তার সাদামাটার জীবন। সামনের 6 মাসের নিঃসঙ্গতার কথা ভেবেই 7 দিন পুরোটা সময় পরিবার, বন্ধুবান্ধব আর আপনজনদের সাথে কাটাতে চাইল মেঘ। টানা 7 দিন সাইবার জগৎ থেকে বাইরে থাকায় মাফিয়া গার্লের উপর চিন্তা কিছুটা কমে গেল। মেঘের 7 দিন পরে সবার থেকে বিদায় নিয়ে নিল মেঘ। মোবাইলটা করেই সাইলেন্স মোড করে বালিশের নিচে চাপা দিয়ে গেছে, যাতে সবাই ভাবে হয়তো মোবাইলটা ভুলে রেখে গেছে। যাওয়ার পথে বারবার পেছনে ফিরে দেখছিল সবাইকে। বলল তো যাই না, আল্লাহ না করুক 6 মাস পরে যদি আর দেখা না হয়। এদিকে প্রায় বছরখানেক সাইবার দুনিয়ায় নতুন এক প্রেডেন্টের আবির্ভাব হয়েছে, কোড নেম মাফিয়া গার্ল। এত অল্প সময় এতটা ট্রেন্ডিং হওয়া একদমই ছেলে খেলা নয়। ইম্পসিবলকে পসিবল করা মাফিয়া গার্লের দাপট আর পারদর্শিতা সাইবার ওয়ার্ল্ডের সবাইকে মানতে বাধ্য করেছে যে মাফিয়া গার্লই সাইবার দুনিয়ার রাজত্ব করতে এসেছে। মাফিয়া গার্ল সম্পর্কে সবচেয়ে মজার ব্যাপার হলো 1 বছর আগে মাফিয়া গার্ল এর কোনো সাইবার হিস্ট্রি নেই, যেন খুব নিপুণভাবে নিজেকে একটা গেস্ট এ রূপান্তর করেছে। এমনকি মাফিয়া গার্লের কর্মকাণ্ড তখনই মানুষের চোখে পড়ে যখন সে নিজে থেকে যা চোখে ফেলতে চায়। কম বেশি সব মার্কেটে ওয়েব ডেভেলপার আর ফায়ারওয়ার্কস এক্সপার্টকে নাকারি চুবানি খাইয়ে ছেড়েছে এই মাফিয়া গার্ল। কেউ কেউ তো মনে করে মাফিয়া গার্ল মায়ের পেট থেকে কমপ্লেক্স কোডিং শিখে সোনার সিপিইউ প্রসেসর মুখে নিয়ে জন্মেছে। হাস্যকর হলেও আপনি সারা জীবনে সাইবার হিস্ট্রি আর সাথে সকল অনলাইন অ্যাকাউন্টের ইউজার নেম ও অ্যাক্সেস কোড, এমনকি ভুল করে দেওয়া গুগল সার্চ হিস্ট্রি সম্মত ইনফরমেশন খুঁজে বের করতে মাফিয়া গার্লের সময় লাগবে কয়েক মুহূর্ত। রিয়েল লাইফে আপনি যদি ভয়ানক ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, সাইবার জগতে মাফিয়া গার্লের কাছে আপনি একটা ডিকোডেড ওপেন বুক মাত্র। কি আশ্চর্য লাগে, তাই না? মাফিয়া গার্লের ভয়াবহ ছবলটা সাইবার ওয়ার্ল্ডের সামনে আসে পৃথিবীর নামি দামি একটা ব্যাংকের ঘটনা থেকে। ব্যাংকটাকে বলা যায় সারা দুনিয়ার সব কালো টাকা সুরক্ষিত লকার। মাফিয়া গার্ল বেছে বেছে কয়েকশো অ্যাকাউন্ট হোল্ডারের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করে তাদের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা সারা পৃথিবী জুড়ে নামি দামি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। মাফিয়া গার্ল তার কোডিংয়ে এতটা সূক্ষ্মভাবে তৈরি করেছে যে ট্রানজ্যাকশন কনফার্মেশন কল SMS ট্রেস করে তা অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল থেকে ক্লোন করে অ্যাকাউন্ট হোল্ডারের পূর্ববর্তী ট্রানজ্যাকশন কনফার্মেশন কল এর রেকর্ডিং শুনিয়ে দেয় ও বর্তমান OTP 1 টাইম পাসওয়ার্ড ইনপুট করে দেয়, যাতে করে ব্যাংক ও ট্রানজ্যাকশন কনফার্ম করে দিতে পারে। এই পুরো বিষয়টিতে অ্যাকাউন্ট হোল্ডারের কোনো 5 পর্যন্ত লাগে না। ট্রানজ্যাকশনের ব্যাপারে সর্বশেষ ট্রানজ্যাকশন কনফার্মেশনের মেসেজটি মোবাইল পর্যন্ত পৌঁছাতে দেয় না এই মাফিয়া গার্ল। মোট টাকার অঙ্কটি লিখতে মিনিমাম 12টি শূন্যের দরকার পড়ে। এত বড় ঘটনা ঘটাতে মাফিয়া গার্ল সময় নিয়েছিল মাত্র 9 দিন। আর এই ঘটনার ভিকটিম কয়েক লাখ অ্যাকাউন্ট হোল্ডার। অ্যাকাউন্ট হোল্ডারের বেশিরভাগই বিভিন্ন দেশে বিখ্যাত রাজনীতিবিদ, মাদক ও অস্ত্র ব্যবসায়ী। ব্যাংক এবং অ্যাকাউন্ট হোল্ডারগণ তাদের মাস শেষে হিসাব হিস্ট্রি ও প্রেজেন্ট অ্যামাউন্ট দেখার আগ পর্যন্ত টের পায়নি যে তাদের মূল্য ব্যালেন্স থেকে কয়েকটা শূন্য কমে গেছে। ব্ল্যাক মানি হাওয়ায় এদের কেউই আইনের সাহায্য নিতে পারেনি। কয়েকজন বিশেষজ্ঞ অবশ্য মাফিয়া গার্ল এর
এই তুখুর বিচক্ষণতার সাথে সাইবার দুনিয়া দাপিয়ে বেড়াতে পারাটার কারণটা আন্দাজ করতে পেরেছে। হয়তো মাফিয়াকের একটা নেক্সট জেনারেশন হাইব্রিড মাল্টি হেডেড ওয়ার্ম কম্পিউটার ভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছে, যা হ্যাকারদের এখন পর্যন্ত কোডার এবং হ্যাকারদের কাছে স্বপ্ন, আর সাইবার সিকিউরিটি ও ফায়ারওয়ালস এক্সপার্টদের জন্য একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। হাইড্রা এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রামিং বা ভাইরাস যা সিমুলেন্টিসিয়াসলি কানেক্টেড ও নেটওয়ার্কের সকল সার্ভার আইপি অ্যাড্রেস অনলাইন ডিভাইস এনক্রিপ্ট ভেঙে সিকিউরিটি এনক্রিপশন ভেঙে ডিরেক্ট অথরাইজড অ্যাক্সেস করে দেয়। এদিকে জঙ্গি গঠন কর্তৃক টের পেয়ে যায় তাদের ওয়েবসাইটটি হাতছাড়া হওয়ার বিষয়টা, কিন্তু এতটা স্ট্রং ফায়ারওয়াল তুলে দেওয়া হয়েছে ওয়েবসাইটটিতে যে সিটি প্যানেলের অথরাইজড ডেভেলপার ও ইউজার তাদের মাস্টার কি দিয়ে ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারছে না। যখন সব জঙ্গিগুলো তাদের নিজেদের সকল হার্ড ইনভেস্ট নষ্ট করে গ্রেফতার এড়াতে ব্যস্ত, ঠিক তখনই জঙ্গি সংগঠনটির প্রধান ফোনে একটা আননোন সোর্স থেকে কল পেল। I can save you all and also your website, but I want something in return. If you can save us, I will give you anything you want, everything you want. Anything. Yes, anything, whatever you ask. জঙ্গি প্রধান সেকেন্ড ইন কমান্ড ডাক দিলেন নিজের রূপে। আমাদের সাইবার সেলের কি অবস্থা, কতটুকু অ্যাক্টিভ আছে? অনেকদিন অ্যাক্টিভ ছিল না, বাট সবসময় প্রস্তুত আছে। অ্যাক্টিভ করো সবাইকে, আর ব্ল্যাক হার্ট হায়ার করো। উই হ্যাভ ওয়ার্ক টু ডু। নতুন কোনো মিশন? ইয়েস, লেটস প্রিপেয়ার ফর ওয়ার, সাইবার ওয়ার। কিন্তু আমাদের ওয়েবসাইট তো কম্প্রোমাইজড হয়ে গেছে। আমাদের সবার জীবনে এখন ভয়ঙ্কর বিপদের মুখে ঝুলছে। এর মধ্যে এমন একটা ডিসিশন নেওয়াটা। ওটা নিয়ে এখন না ভাবলেও চলবে। শি কল্ড, শি উইল হ্যান্ডেল এভরিথিং। সিহু মাফিয়া গার্ল। এনএসএ বেস্ট এনভেলপের কাছে একটা ইনফরমেশন এলো, কে বা কারা অতি সন্তানে মেঘের হ্যাক করা ওয়েবসাইটও তাতে থাকা সকল ডেটা রিলেটেড সকল ফাইল বের করে নিয়ে গেছে। এদিকে মাফিয়া গার্ল ওয়েবসাইটে হ্যাক করার সময় এরকম শক্তপোক্ত ফায়ারওয়াল দেখে মনে মনে বলে, মাফিয়া বয়। বটটা তো আমার দেখে খুব হার্ড ফায়ারওয়াল দিয়ে রেখেছে, দেখতে হবে না বটটা কার? মাফিয়া বয় এর মাফিয়া গার্ল। কিভাবে এত বড় একটা ঘটনা ঘটলো আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবেই হোক খুঁজে বের করো কে এই কাজ করেছে, জলদি। 2 দিন পর জঙ্গি প্রধানের প্রিন্টারটি অটোমেটিক রান করে কিছু একটা প্রিন্ট করতে শুরু করলো। প্রিন্ট হতে হতে প্রধানের মোবাইলটা বেজে উঠলো। আননোন সোর্স কম্পিউটার জেনারেটেড ফিমেল ভয়েস। ডিড ইউ গোস টু দ্য লিস্ট? লাইনটা কেটে যায়। মেঘটা সম্পূর্ণ নতুন একটা জগতে এসে পড়েছে। ট্রেনিং সেন্টার অবস্থা দখলে। কে বলবে যে একা নেই, দেশের রাষ্ট্রীয় সাইবার যোদ্ধা তৈরি করা হয়। লাইব্রেরিতে বইগুলো পড়ে শেষ করে মেঘ দেশ বিদেশের নামি দামি ও বেনামি লেখকের কোডিং ও হ্যাকিং সম্পর্কিত অপ্রকাশিত অসংখ্য বই যা ব্যান করে দেওয়া হয়েছে। মেঘ এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। সাইবার দুনিয়ায় নতুন করে ঝড় উঠল, হ্যাকিং শুরু হলো। ভারতের 30টি মাইট হ্যাক হলো। একইভাবেই জাপানেও সাইট ডাউন করে হয়ে গেল। কেউ এই দায়ভার নিতে নারাজ। জল্পনা কল্পনার মাঝে দিয়ে 6টি মাস ট্রেনিং হলো। ট্রেনিং শেষে এনএসএ মেরিট লিস্টে নিজের জায়গা করে নিল মেঘ। ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ক্যাডেট অন নাসা হিস্ট্রি। বাড়ির দিকে রওনা দিল মেঘ। কেমন আছে সবাই? এসব ভাবতে ভাবতে মাফিয়া গার্ল এর কথা মাথায় এক কোনায় উকি দিল। না জানি আবার কোন কাণ্ড বাঁধিয়ে রেখেছে সাইবার দুনিয়ায়। বাসায় যাওয়ার পথে তাকে অফিসের গাড়ি পিক আপ করে নেওয়ার গন্তব্য হেড অফিস। সবার প্রথমে ডাইরেক্ট স্যারের রুমে গেল। আসতে পারে স্যার? কামিন। আরে মেঘ, তোমাকেই খুঁজছিলাম। মনে মনে দ্রুত কনফারেন্স হলে চলে যাও। মেঘ বুঝতে পারলো সিরিয়াস কিছু ইস্যু তৈরি হয়েছে, তাই চুপচাপ কনফারেন্স রুমে গেল। তোমাকে যে ওয়েবসাইট হ্যাক করতে দেওয়া হয়েছিল সেই ওয়েবসাইটটি আমাদের হাতছাড়া হয়ে গেছে, আর সাথে ওই রিলেটেড সকল ডেটা কপিগুলো কে বা কারা করেছে তা বোঝা যাচ্ছে না। হয়তো বেস্ট 11-এর মধ্যেই কেউ একজন তথ্য ফাঁস করছে। টিম মিটিং ও ওয়েবসাইটের অবস্থা, ডেটা ফাইল, লোকেশন, রিলেটেড সার্ভার সহ ফায়ারওয়ালস কন্ডিশন ও মেককে বুঝিয়ে দিল। বেস্ট 11-এর হেড হওয়াতে মেককে ডিসিশন নিতে হবে। মেক সরাসরি চড়ে গেল অ্যাক্সেস প্যানেলে। ব্যাক ডোর
সার্ভারে কোথা থেকে কোন সার্ভারটি কখন ব্যবহার হয়েছে এবং কী কী ফাইল অ্যাক্সেস হয়েছে তা চেক করতে মেঘ ভাবে একটা না অবশ্যই কিছু থাকার কথা। হ্যাঁ আছে, ওই দিন কেউ একজন সার্ভারটি অ্যাক্সেস করেছিল, কিন্তু কে ও কিভাবে বা কোথা থেকে তার কিছুই এখানে নেই। একদমই ফাঁকা, কিভাবে সম্ভব? মাফিয়া গার্ল নয় তো? জলদি গিয়ে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়লো মেঘ। আর 6 মাস পর নিজের ল্যাপটপ নিয়ে বসেছে। ঘাঁটতে ঘাঁটতে পেয়েই যায় একটা ক্লু। দেখতে মোস্ট কোডের মতো লাগছে, তাই মেঘ ডিকোড করে শুরু করলো। রেজাল্ট ছিল কয়েকটা ওয়ার্ড। আনলিস্ট হেল্প ব্রেকিং ফর ইউ মাফিয়া গার্ল। এটা দেখে আমার মাথা বিগড়ে গেল। কেনই বা সে আমাকে হেল্প করতে চায়? হেল্প করতে চাইলে কি যা খুশি তাই করবে? সোজা এনএসএস সার্ভার হ্যাক? হঠাৎ কিছু মোস্ট কোডেড আমার চোখে আটকে যায়। এমন পরিত্যক্ত কোডের উপরে কি নজর রয়েছে মাফিয়া গার্লের? টের পেয়ে গেল আমার উপস্থিতি। ভাবতে ভাবতে ডিকোডিং শুরু করলাম। ওয়েলকাম ব্যাক। হিয়ার ইজ ইয়োর ওয়েলকাম ব্যাক গেট 122.45। মাফিয়া গার্ল আমাকে আইপি কেন পাঠালো ভাবছি। বসে পড়ে আইপি অ্যাড্রেসটা দেখে চমকে উঠলাম যে সার্ভার থেকে ওয়েবসাইটের ডিটেলস চুরি করা হয়েছে। সেই সার্ভারের আইপি এটা। গত 6 মাস যাবৎ কী কী হয়েছে সবটা ডিটেলস এবং ডেটাগুলো এখানে দেওয়া আছে। মাফিয়া বয় নামের ফোল্ডারে আমি ডেটাগুলো নিয়ে ডাইরেক্ট স্যারের রুমে গেলাম আর সব কিছু বুঝিয়ে দিলাম। ডেটাগুলো দেখতেই ডাইরেক্ট স্যারের চোখ জল জল করে উঠল। ওয়েল ডান মেঘ, আমি জানতাম তুমি পারবে। দুঃখিত স্যার, আমি কিছুই করিনি, মাফিয়া গার্ল করেছে। ডাইরেক্টর স্যার আমার কথা বিশ্বাস করলো বলে মনে হলো না। ডাইরেক্টর স্যার ডকুমেন্টসগুলোর ব্যাপারে জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সরাসরি যোগাযোগ করলেন এবং এনএসএ সাইবার টিমে আমার ভূমিকা তুলে ধরলেন। না, আর মাথায় কাজ করছে না। আমার আজকের দিনটা ছুটি নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। অফিস থেকে খবর দিয়েছিল আজ বাড়িতে ফিরব। মা বাবা সেই সকাল থেকে অপেক্ষা করে আছে। আয় বাবা, ভেতরে আয়। কি রে, তোর না সকালে আসার কথা? কেমন শুকায় গেছে ছেলেটা। এই, অনেক কষ্ট হয়েছে? কি করছো? ছেলেটা কেবল বাসায় ফিরলো আর তুমি কি শুরু করলে? যা বাবা, ফ্রেশ হয়ে আয়। কেমন আছো তোমরা? আমাকে তো কথাই বলতে দিচ্ছ না। এখন ভালো আছি রে বাবা। তুই ছাড়া একদম ফাঁকা ফাঁকা লাগে। আমাকে একটা বৌমা এনে দে, আর ফাঁকা লাগবে না। সারাদিন মা মেয়ে গল্প করে কাটিয়ে দিব। উফ মা, এসে পারলাম না শুরু করে দিলে। ব্যাগ নিয়ে উপরে চলে এলাম। এসে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হতে মন মেজাজ এমনিতেই খারাপ ছিল। মাফিয়া গার্লের বিষয়টা নিয়ে আমার এই ক্রেডিট নিতে আর ভালো লাগছে না। খাবার টেবিলে বাবা ছেলে অনেক গল্প করলাম। তোর পোস্ট কি, বেতন কেমন, কিছুই তো বললি না। মেয়ে দেখতে গিয়ে বলতে হবে তো। বাবা, তুমিও শুরু করলে? আইসিটি ডিভিশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন সঠিক জানি না, তবে বেসিক 25,000 টাকা। বাহ, ছেলে আমার বড় অফিসার হয়ে গেছে। এখন মেয়ে পাওয়াও ঝামেলা হবে না। এই তোর কোনো পছন্দ নেই তো? থাকলে বল, কথা বলে পাকা করে রাখি। মা, আমি কিন্তু নাকে উঠে যাব সেসব বাদ না দিলে। আচ্ছা, বাদ দিলাম। এই, তোর আবার জয়েনিং কবে? 6 দিন পরে ঢাকায় জয়েনিং। খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে একটু ঘুমিয়ে নিয়ে উঠে ফ্রেশ হয়ে রেখে যাওয়া ফোনটা খোঁজা শুরু করলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। পরে মায়ের কাছে গিয়ে পেলাম ফোনটা। ফোনটা কেউ এভাবে রেখে যায় রাস্তায় যখন তখন দরকার পড়তো? তো এত বেখেয়ালি কেন তুই? আচ্ছা বুঝলাম, আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও তো মা। তুই ঘরে যা, আমি নিয়ে আসছি। আমি নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে পড়ন্ত বিকাল দেখছি আর কফির মগে চমক দিচ্ছি আর ভাবছি মাফিয়া গার্লকে কীভাবে ট্রেস করা যায় সেটা ভাবতে ভাবতে নিজের ল্যাপটপটা বের করে নিজের টেবিলে বসে গেলাম। যে আইপি থেকে ফাইলগুলো পাঠানো হয়েছে সে আইপি ডিসেবল দেখাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন নিপুণ হাতে সাইবার অ্যাভাটারের মতো সব মুছে দিয়েছে। কোনো নাম নিশানাও নেই। ভাবছি এটা তো একজনের কাজ হতে পারে, আবার একজন বাদে কারো ফুটপ্রিন্টও নেই। তাও সে চাইছে তাই তার ফুটপ্রিন্ট ট্রেস করা যাচ্ছে, না হলে তো সেটাও যেত না। এই মাফিয়া গার্লের সাইবার জগতে এত ক্ষমতা কীভাবে? না, আর কিছু মাথায় ঢুকছে না। এতদিন পরে বাড়িতে এলো মেঘ। মেঘের মনটা ঘরে টানছে না। মাফিয়া গার্ল মেঘের পুরোটা আটকে রেখেছে। মাফিয়া গার্লের উদ্দেশ্য আর কর্মকাণ্ড নিয়ে মেঘের চিন্তাভাবনা প্রতি মুহূর্ত বেড়ে চলেছে। না, এভাবে আর ঘরে বসে থাকা যায় না। মাফিয়া গার্লকে ট্রেস করতেই হবে। মাফিয়া গার্লের সাইকোলজি বুঝতে হবে। মেঘ জানে যে মাফিয়া গার্ল হয়তো ভালো কিছুই করছে, কিন্তু সেটা সাইবার ক্রাইম আইনে পড়ে, তাই আইনের দৃষ্টিতে অপরাধ। আবার নিজের দিকে তাকিয়ে নিজেকে বোঝালো যে সে নিজেও তো অনেক আইন ভেঙে ভালো কাজ করেছে।
আজ আমি যেখানে এটা তো মাফিয়া গার্লের জন্যই। হয়তো মাফিয়া গার্লও কোনো সুযোগ করছে, কিন্তু কী হতে পারে তা জানতেই হবে আমাকে। জয়নিংয়ে 6 দিন পর হলেও 3 দিনের মাথায় মেঘ ব্যাগপত্র গুছিয়ে নিল। বাসায় কি বলবে তা বুঝে উঠতে পারছে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত হেডকোয়ার্টারে পৌঁছে ইনভেস্টিগেশন শুরু করতে না পারছে ততক্ষণ পর্যন্ত মেঘ ঠিক থাকতে পারছে না। ব্যাগপত্র গোছাতে দেখে বাড়ির সবাই, কারণ জানতে চাইলেও মেঘ তার আসল কারণটা না বলে ব্যাপারটা এড়িয়ে গেল। মেঘ অফিসে ঠিক সময় ঢুকলো। মেঘ ডাইরেক্ট স্যারের কাছে গিয়ে রিপোর্টিং সেরে নিয়ে নিজের ডেস্কে বসলো। হালকা গোছগাছ করে আবার ডাইরেক্ট স্যারের রুমে গেল। কি ব্যাপার মেয়ে, কিছু বলতে চাও? জি স্যার, আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে আমি পরে আসি। জরুরি কিছু? জি স্যার। বসো, বসে বলো। স্যার, 6 দিন আগে যখন আমি অফিসে এসেছিলাম তখন আমি কিছু সাইবার সিকিউরিটি প্রবলেম লক্ষ্য করেছি, এবং কেউ একজন আমাদের সার্ভারে আনঅথরাইজ অ্যাক্সেস করেছিল, কিন্তু আমাদের ফায়ারওয়েবের সিকিউরিটি কোনো অ্যালার্ম রেজ করেনি। হোয়াট? কি বলছো কি তুমি? জি স্যার, তাই আমি চাই আপনি আমাদের পুরো সাইবার টিমকে আমাদের সার্ভারের ফায়ারওয়াল সিকিউরিটি আপডেট করার জন্য নিযুক্ত করেন, কারণ যে রাস্তা চিনে গেছে সে অন্য কাউকে চাইলেই চিনে দিতে পারবে। বাহ, চমৎকার মেঘ, চমৎকার। তাহলে কিভাবে শুরু করতে চাও? মেঘ ডাইরেক্টর স্যারকে ফায়ারওয়াল সিকিউরিটি সমস্যাগুলো ভালোভাবে বুঝিয়ে বলল এবং কিভাবে এর সমাধান হবে তাও বুঝিয়ে দিল। এক্সেলেন্ট মেঘ, মাইন্ড ব্লোয়িং। আই এম রিয়েলি ইমপ্রেসড অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন। ডাইরেক্টর স্যার মেঘকে দায়িত্ব দিল। মেঘ একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে রুম থেকে বের হয়ে আসে। এত বড় দায়িত্ব কি পারবে মেঘ পালন করতে? মিটিং রুমে মেঘ তার সকল টিম মেম্বারদের কাছে তার আইডিয়াগুলো প্রেজেন্ট করলো। সবাই সার্ভারগুলো সিকিউরিটির ব্যাপারে একমত হলো এবং মেঘের আইডিয়াগুলো তারা সবাই সহজেই বুঝে নিল। ডাইরেক্টর স্যার মেঘকে বেস্ট ইভেন্টের টিম লিডার করে এনএসএর সকল ফায়ারওয়াল সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম আপগ্রেড করার দায়িত্ব দিলেন। মেঘের মনে কিছুটা ভয় কাজ করলেও দেশের স্বার্থে এই ভয়কে জয় করতেই হবে। মেঘের নির্দেশনায় খুব দ্রুত গতিতে এগোচ্ছিল কাজ শেষ হওয়ার লক্ষ্যসীমা 8 মাস হলেও 6 মাসের ভেতরে কাজ শেষ করার লক্ষ্য নেয় মেঘের টিম। এদিকে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই 50টি দেশের সাথে কূটনৈতিক আলোচনা চালায় এবং যার দেশের সাথে সম্পৃক্ত ফাইল ও ডাটা ইভেন্টিস শেয়ার করে তথ্য অনুযায়ী প্রতিটি দেশ তাদের অভ্যন্তরীণ জঙ্গি সদস্যদের গ্রেফতার করতেও জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার স্বীকারোক্তি নিতে সক্ষম হয়। তথ্য প্রমাণের ভিত্তিতে 50টি দেশের মধ্যে 10টি দেশ আন্তর্জাতিক আদালতে জড়িত মদদাতা কোম্পানি ও রাষ্ট্রের মামলা করতে রাজি হয়, যেটা মোটামুটি যথেষ্ট এগিয়ে। ফায়ারওয়াক্স কাজও মোটামুটি শেষ। ট্রায়াল এবং এরর প্রসেস ধীরে ধীরে এক অজেয় দুর্গ বানিয়ে ফেলে এনএসএর সার্ভারগুলো ফায়ারওয়াক্সে। অবশেষে সফলভাবে ফায়ারওয়ালে সিস্টেম আপগ্রেড রান করা হলো। এখন হয়তো একটু জলেও মাফিয়া গার্লকে বেক করতে হবে, এই দুর্গ তৈরির জন্য করতে হবে। ডাইরেক্টর স্যার মেঘের লিডে টিমের এই দুর্দান্ত পারফরমেন্স যার পরাণই খুশি হন। যোগ্য লোককে যোগ্য স্থানে স্থাপন করতে পারলে শুরুর আগেই কাজ 50% কমপ্লিট হয়ে যায়। আজ নিজের চোখের সামনেই তার প্রমাণ পেলেন মেঘ। ডাইরেক্টর স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে নতুন টিম গঠন করলো, যারা বিশেষভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারদর্শী। তার সব যতই ক্ষুদ্র সূক্ষ্ম হোক না কেন। অনেক দিন হলো মাফিয়া গার্লের খোঁজ নেওয়া হয় না। মেঘ এখন তৈরি মাফিয়া গার্ল সম্পর্কে স্টাডি করতে। টিমকে উদ্দেশ্য করে, টিম, তোমাদের আজ নতুন একটা টাস্ক দেওয়া হবে। কোড নেম মাফিয়া গার্ল। পৃথিবীর যে প্রান্তেই হোক আর যতবার হোক, মাফিয়া গার্ল রিলেটেড সকল তথ্য আমার চাই। তা যত পুরাতন হোক আর যতই সামান্য হোক, উইথ ডেট অ্যান্ড টাইম। I want each and every information related with Mafia Girl on my desk within 3 days. Mafia Girl, it's time to know about you. মেঘের অসাধারণ সুপারভাইজিং ক্ষমতার কারণে পুরো টিম মেঘের মতো ভাবতেও কাজ করতে শুরু করলো। কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া নেওয়াতেই মেঘ ও টিম মেম্বারদের মধ্যে অনেক সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। অনেকটা কলম ঘোরালো, তার কারণ বলে দেওয়ার মতো 5 জনের ওই টিমের প্রতিটি মেম্বার রাতের ঘুম হারাম করে লেগে থাকলো মাফিয়া গার্ল নামক অধরা ভূতের পেছনে। খুঁজে খুঁজে বের করতে থাকলো এক একটি ক্লু। মেঘ কখনই ক্লু ইগনোর করতে বারণ করেছে। ছোট বড় সব ধরনের ঘটনাকেই প্রাধান্য দেওয়া হলো।
বিশেষ করে অ্যানোনিমাস হ্যাকিং, যার তাই কেউ কাঁধে নেয়নি, বা বড় কোনো গ্যাং ধরিয়ে দেয়া যা অ্যানোনিমাস গ্রুপ বা পার্সন করছে, এমন ঘটনাকে ইনক্লুড করতে বলা হয়েছে। 3 দিন পর সব ফাইন্ডিংস এক করা হলো। শুরু চুলছেরা বিশ্লেষণ, কালো টাকার মালিকদের স্বর্গ ওই ব্যাংক। এই ঘটনা মাফিয়া গার্লের আত্মপ্রকাশ ঘটে এবং সেই টাকা পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে ডোনেট করে দিয়েছে। অবাক করা কাণ্ড, একটা পয়সাও কোনো পার্সোনাল অ্যাকাউন্টে যায়নি। লিস্টও চলে এসেছে সংস্থাগুলোর নাম, ঠিকানা ও অ্যাকাউন্ট নাম্বার, কোথায় কোথায় এদের কার্যক্রম চলে। একজন ট্রিটমেন্ট মেঘকে একটু ইতস্তভাবে কি বলতে চাইলো, মেঘ মনোযোগ হওয়াতে বলতে শুরু করলো, যদিও এর কোনো সত্যতা প্রমাণ নেই। তবে রিউমার বলা হয়েছে মাফিয়া গার্লের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো হাইড্রা। হাইটটা কি? এটা একটা রিউমার। শুধু মাফিয়া গার্ল যেভাবে ভূতের মতো সাইবার দুনিয়া ধাপিয়ে বেড়ায়, তা আমার একমাত্র হাইব্রিড হাইডার জন্য পসিবল হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো অবাস্তব শোনাচ্ছে, তবে অসম্ভব নয়। মেঘের মনে প্রশ্ন জাগে, এর জন্য কি মাফিয়া গার্ল আনস্টেবল হয়ে আছে সাইবার রাডারে? আসলে সম্ভব নয়। তারপর আপনার নির্দিষ্টনের মতো আমরা আমাদের সার্ভার অ্যাক্সেস, লগ ইন, ফুল ডায়াগনোসিস করিয়েছি। একটা আইপি অ্যাড্রেস ইউনাথরাইজ অ্যাক্সেস করে প্রায় 4 মিনিট লগ ইন ছিল, তারপর উদাও, এমনকি আইপি অ্যাড্রেসটা গায়েব। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটি এই 4 মিনিট প্রায় 120 বার তার লোকেশন চেঞ্জ করছে, অর্থাৎ প্রতি 2 সেকেন্ডে অন্তর একবার করে 120 বার। এর মধ্যে একজন ট্রিটমেন্ট ব্যাংক থেকে হ্যাক হয়ে যাওয়া ডোনেট করা স্পন্সগুলোর লিস্ট নিয়ে বসতে ঘাটতে ঘাটতে হাত তুলল। কি ব্যাপার? এই লিস্টে আমাদের দেশীয় একটি সংস্থা রয়েছে, ওয়াইজেড। এটা আমার পরিচিত একটি সংগঠন। এটা কলেজ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা তাদের কর্মকাণ্ড দেশের প্রতিটি এলাকায় কলগুলোর সরাসরি সম্পর্কিত। হয়তো আর 10টি সংগঠনের জন্য এটা স্বাভাবিক, তবে এই সংগঠনের জন্য একদমই না। মানে? আমার কলেজে এই সংগঠনের কার্যক্রম ছিল, আর আমিও জড়িত ছিলাম। এই সংগঠনের মূল থিমই হলো কোনো সংযোগ বা মার্কেটিং করা যাবে না। কলেজের প্রেজেন্ট ও এক্স স্টুডেন্টদের ডোনেশনের টাকায় চলবে এই সংগঠন। ওয়েট, তুমি কি বলতে চাচ্ছ? তোমাদের এই সংগঠন কলেজের বর্তমান ও পুরাতন স্টুডেন্ট ছাড়া আর কেউ ডোনেট করে না? মাঝে মাঝে শিক্ষকেরাও সাহায্য করতো, কিন্তু মার্কেটিং না হওয়ার অধিকাংশ সাহায্য আসতো এক্স স্টুডেন্টদের কাছ থেকে। এছাড়া কারো জানার উপায় নেই। তাহলে কি মাফিয়া গার্ল আমাদের দেশেরই কেউ এই সংগঠনে থাকে? স্বীকৃত কোনো বর্তমান বা পুরাতন স্টুডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ শুধুমাত্র বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ছাড়া কেবলমাত্র সুবিধাভোগী এক লোকজনই শুধু এই সংস্থার অস্তিত্ব জানে। বিদেশি কোনো হ্যাকারের পক্ষে এই সংস্থার কোনো জানা পসিবল না। মেঘ ভাবতে শুরু করলো এই ক্লুটা সবচেয়ে দুর্বল ক্লু ভেবেছিল সে, কিন্তু এমন দাঁত ভাঙা ব্রেক থ্রু পাবে তা মেঘ ভাবতেও পারিনি। ওকে টিম, লেটস ফাইন্ড আউট অ্যাবাউট দিস নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড গিভ মি ডিটেলস। একটা সমস্যা আছে, অনলাইন বা পত্রিকায় হয়তো কর্মকাণ্ড বা কিছু বিশেষ ঘটনাবলী আসতে পারে, কিন্তু এই সংস্থার সিংহভাগ কাজই একটু পুরাতন ধাঁচের। এটা কেমন নিয়ম? এই যেমন ধরো, সারা পৃথিবী যেমন ইমেইল দিয়ে দ্রুতগতিতে তথ্য আদান প্রদান করে, এবং তখন এই সংস্থাটি এখনও চিঠি লিখে যোগাযোগ রক্ষা করে। প্রতিটি কলেজ থেকে হাতে লেখা চিঠি আসে সেন্ট্রালে, আবার সেন্ট্রাল থেকে প্রতিটা চিঠির উত্তর হাতে লিখে দেওয়া হয়। এমন সবাই মোবাইলে যোগাযোগ করে সঠিক সময় ঠিক করে যে কখন কোথায় দেখা করতে হবে। সময় পরিবর্তন হলে তা মোবাইলে জানানো হয়, কিন্তু এই সংগঠন একটি মিটিংয়ে বসে পরবর্তী মিটিংয়ে টাইম এবং প্লেস ফিক্সড করে হতে পারে। সেই মিটিংয়ে 1 ঘন্টা অথবা 1 মাস পর। মেঘের কপালে আর ভাজের জায়গাটা অবশিষ্ট থাকলো না। এই কেমন সংস্থা যা এক্ষুনি এই মাপের সংগঠন? তারও কিছু অনলাইন স্টাডি করলো মেঘের টিম, বেশ কিছু। পেপার ফ্ল্যাশিং ও নিউজ পোর্টালে তাদের সংস্থার নাম ও বিশেষ কিছু কার্যক্রম ছাড়া আর কিছুই নেই। অবাক করার মতো হলেও এই সংস্থাটির ভেতরে না বসে কোনো খবর পাওয়া সম্ভব না। একদম ঠিক বলেছেন স্যার। অ্যানালগ শিটের মতো একটা ডোনেশন ফাইল রাখা হয়। যদি কেউ ডোনেট করতে চায় তো তাকে আগে রেজিস্ট্রেশন করতে হয় এবং তাকে একটা টোকেন দেওয়া হয়। প্রতিবার ডোনেট করার সময় নামের সাথে ওই নাম্বারটি উল্লেখ করে দিতে হয়, যেন ডোনেশন রিসিভ করার পর সংস্থার লোকেরা বুঝতে পারে কোন কলেজের স্টুডেন্ট এটা ডোনেশন করলো। যদি কোনো রেগুলার ডোনার ভুল করে টোকেন নাম্বার ছাড়া ডোনেট করে দেয়, তো সেটা যত বড় অ্যামাউন্টই হোক না কেন তা ফেরত দেওয়া হয়। এটা কেমন নিয়ম? আমার ইচ্ছে করলেও ডোনেট করতে পারবো না, আবার টোকেন ছাড়াও সম্ভব না, এই নিয়ম কে বানালো?
সংস্থার ফান্ডামেন্টাল নলেজ থেকে জেনেছিলাম সংস্থার শুরুর দিকে এমন রুলস ছিল না। কিছু অসাধু মানুষ সংস্থা মার্কেটিংয়ের জন্য 1 টাকা ডোনেট করে 100 টাকা প্রচার করত। এই টোকেন মেনটেন করা হয় কিভাবে? সেন্ট্রাল থেকে এটা মেনটেন করা হয়। যেমন এটা আমার টোকেন নাম্বার 123*56 এই নাম্বারের প্রথম 1 ডিজিট কলেজ, পরের 2 ডিজিট ডিপার্টমেন্ট, পরের 2 ডিজিট ব্যাচ ও শেষের 3 ডিজিট রোল নাম্বার। প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার খোলা, যেন কোনো ডোনেশন আর অ্যাকাউন্ট এসেছে তার ভিত্তিতে কলেজের কোনো ডিপার্টমেন্টের কত ব্যাচের স্টুডেন্ট ডোনেট করেছে তা জানা যায়। তাহলে তো মাফিয়া গার্ল নিশ্চয়ই কোনো টোকেন ব্যবহার করে ডোনেশন দিয়েছে, না হলে সেই টাকা ফেরত যাওয়ার কথা। ইয়েস, ইট টাইম টু ফাইন্ড আউট হু ইজ মাফিয়া গার্ল। সংস্থাটির প্রধান একটি কলেজের পাশে অবস্থিত। মেগের টিমমেট এই কলেজে পড়তো। বাইরে থেকে বেশ পরিপাটি অফিসারটি, বেশ পুরাতন দালাল, কিন্তু রিকনস্ট্রাকশন করে পূর্বের রূপ ধারণ করে রাখার চেষ্টা করা হয়েছে। ভিতরে ঢুকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গেল তারা। টিমমেট তার পরিচয় দিল এবং মেকি তার কাজিন পরিচয় দিল। এরপর কিছু ইনভেস্টিগেশন রিজন দেখিয়ে বছরখানেক আগের ফরেন স্টুডেন্ট ডোনেশন লগ দেখতে চাইল। অনেক কষ্টে কমিটির এক্স সদস্য হিসেবে রিকোয়েস্ট করে শেষমেশ রাজি করাতে পারলো অ্যাকাউন্টটিকে। সেলফ থেকে শেষ বছরের লগ বুকটা বের করতে করতে অ্যাকাউন্টার বলল, ভাই, আপনি নিজেও কমিটিতে ছিলেন, আপনি জানেন এখন যা করা হচ্ছে তা সংসার পলিসি পরিপন্থী। বলতে বলতে লগবুকটা এগিয়ে দিল অ্যাকাউন্টেন্ট। লগবুকটা হাতে পেয়ে ডেট আর টাইম মিলিয়ে ফরেন ট্রানজ্যাকশন মোড়ানো শুরু করলো মেগ এবং টিমমেট। প্রায় 1000 খানেক প্রবাসী প্রাক্তন ছাত্রছাত্রী ওই সপ্তাহে ডোনেট করেছে। কারণ জানতে চাইলে অ্যাকাউন্টমেন্ট জানালো, ওই দিন এক্স স্টুডেন্ট ফেস্টিভ্যাল উইক ছিল। রেগুলার ইরেগুলার কম বেশি সব প্রবাসী প্রাক্তন ডোনার স্টুডেন্টদেরকে চিঠি লিখে আমাদের পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে জানানো হয়েছিল এবং এটি খরচ এস্টিমেট করে দেওয়া হয়েছিল, যে কারণে ওই সপ্তাহে বছরের অন্যান্য সময় থেকে বেশি প্রবাসী স্টুডেন্ট সংস্থাটিতে ডোনেট করেছে। কাছাকাছি সময়ে প্রায় 8 জন প্রবাসী প্রাক্তন স্টুডেন্ট সেই বিশেষ ব্যাংকের মাধ্যমে ডোনেশন পাঠিয়েছিল, কিন্তু ইনভেস্টিগেশনে জানা গিয়েছিল সেই বিশেষ ব্যাংক থেকে মোট 4 জন বিদেশি অ্যাকাউন্ট থেকে টাকা সংস্থাটিতে ট্রান্সফার হয়েছিল। কিন্তু মেঘে যতদূর মনে পড়ে 4 জনের কেউই স্বদেশী নয়। 4 জনই ভিনদেশি জন্মসূত্রে, 4 জনই ভিন দেমের নাগরিক, যার ফলে এটা কোনোভাবেই সম্ভব নয় যে তারা এক দেমের কোনো করেছে পড়াশোনা করবে। মেঘ তার টিমমেটকে ইশারা দিল লগবুকের ওই 8 জনের ডিটেলসে একটা ছবি তুলে নিতে। টিমমেটকে ইশারা করলো সে ওই কাজ অনেক আগেই করে ফেলেছে। এখনকার কাজ শেষ করে বের হতে হতে টিমমেট সহ 8 জনের ডোনারের টোকেন নাম্বার থেকে তাদের কলেজের নাম, তাদের ডিপার্টমেন্ট, ব্যাচ ও রোল নাম্বার বের করে ফেলল। এর মধ্যে 4 জন একই কলেজের এবং 4 জন ভিন্ন ভিন্ন কলেজের ডোনার। মেঘ তার টিমমেটকে উদ্দেশ্য করে বলল, আমাদের কি বিশেষ ব্যাংকের খোঁজ নেওয়া উচিত? এই ডোনেশন ফেস্টিভ্যাল উইকে সে বিশ্ব ব্যাংক থেকে এই সংস্থার নামে অন্য কেউ টাকা পাঠিয়েছিল কিনা, আর এই লুকবুকে 8 জনের ডিটেলস শো কলেজ থেকে কালেক্ট করার ব্যবস্থা করতে হবে। চলতে থাকলো মেঘ ও তার টিমের ইনভেস্টিগেশন, কিন্তু অন্য কোনো ঘটনা এমন লিড দেয়নি যা স্বেচ্ছাসেবী সংগঠনের ডোনেশন কেসে পাওয়া গেছে। তাই মেঘ তার টিমকে আরও ডিপলি এই একটা লিডের উপর জোর দিতে বলল। মেঘ তার টিমকে 4 জনকে সরকারি স্পেশাল ইনভেস্টিগেশন অর্ডার ইস্যু করে সেই 4 ভিন্ন জেলায় কলেজে পাঠালো। ডোনারদের ইনফরমেশন কারেক্ট করতে মেঘ গেল গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে, যে কলেজে 4 জন একই দিনে ডোনেট করেছিল। কলেজটি বেশ পুরাতন, কিন্তু কলেজের সৌন্দর্য অপরিসীম। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কলেজ এটি, বেশ নামডাক রয়েছে। বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে বিশাল বিশাল গাছের মাঝ দিয়ে চলে গেছে সিমসাম রাস্তা। মেঘ সোজা গিয়ে সেখানকার প্রধানের কাছে স্পেশাল ইনভেস্টিগেশন পেপার দেখালো। বলুন মিস্টার মেঘ, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনাদের আর্কাইভে তো প্রাক্তন ও বর্তমান সব স্টুডেন্টদের রেকর্ডস থাকার কথা, তাই না? জি, সব কলেজে রাখার নিয়ম আছে, এটা বাধ্যতামূলক। কিন্তু আমাদের আর্কাইভেন্ট 1999 ব্যাচ থেকে শুরু করে প্রতিটা ব্যাচের স্টুডেন্টদের ইনফরমেশন আছে। কিছুটা মনক্ষুণ্ণ হয়ে মেঘ বের হয়ে এলো।
প্রধান থেকে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের গণ্ডি পার হবে, ঠিক তখনই বটগাছের দিকে নজর গেল মেঘের। এক ঝাঁক কচিকাঁচা পথ শিশুদের বসিয়ে পড়াচ্ছে দৃশ্যটা দেখে মেঘের মন খারাপ, মন ভালো হয়ে গেল। আনমনে হাঁটতে হাঁটতে বটগাছের নিচে চলে গেল মেঘ। এমন সময় ফোন এলো হেডকোয়ার্টার থেকে। ডোনারদের ইনফরমেশন কালেক্ট করে ফেলেছে টিমমেট 4 জনই, এখন হেডকোয়ার্টারের দিকে রওনা দিয়েছে। মেঘ চাচ্ছিল না এই কলেজের ওয়াইজেড সংস্থাটির শাখার খোঁজ নিতে, কিন্তু অন্য কোনো উপায় নেই। সংস্থাটির থেকে প্রয়োজনীয় তথ্য নিতে চাইল। বটগাছের নিচে কিছু ছাত্রছাত্রী আড্ডা দিচ্ছিল। মেঘ চাইল তাদের থেকে জানতে চাইবে ওয়াইজেড এর ব্যাপারে। আসসালামু আলাইকুম। আড্ডার সবাই মেঘের দিকে তাকালো। ওয়ালাইকুম আসসালাম, কি চাই? জি, আমার নাম মেঘরাজ। যদি কিছু মনে না করেন তো কিছু জিজ্ঞেস করতাম। নাইট অফ মাই আর কান্ট্রি মেঘ চৌধুরী। মেঘ ভ্রু কুচকে তাকিয়ে রইল মেয়েটির দিকে। কি জিজ্ঞাসা করবেন? তাড়াতাড়ি করুন, কিছুক্ষণের মধ্যে আমার মিটিং শুরু হবে। কোনো প্রকার ভনিতা না করেই বললাম, ওয়াইজে স্বেচ্ছাসেবী সংস্থাটির কলেজ শাখা অফিস কোন দিকে? কেন, কি করবেন? কারণ না বললে বলা যাবে না। সবাই আবার আড্ডায় মনোযোগ দিলাম। আসলে আমি কিছু প্রাক্তন ছাত্রছাত্রীদের খোঁজ করছি, ওয়াইজে সংস্থার সাথে জড়িত। হয়তো আপনি যে তথ্য চাচ্ছেন তা আমাদের কাছে থাকলেও কোনো সদস্যের পার্সোনাল ইনফরমেশন ডিসক্লোজ করা আমাদের পলিসির বাইরে। কিন্তু ইনফরমেশন যে খুবই... দেখুন, আপনার আরও কিছু জানার থাকলে অপেক্ষা করতে হবে। আমাদের কমিটির রুলার মিটিং শেষ হওয়ার পর দেখা করুন। মিটিং শেষ হতে আমি একটু জোর পায়ে সভাপতি ম্যামের পিছু নিয়ে কাছাকাছি এসে, ওই যে মিস। সভাপতি ঘুরে তাকালো আর চোখে হালকা বিরক্ত ভাব নিয়ে বলল, ও, আপনি এখনও অপেক্ষা করছেন? দেখুন, আপনি যা চাচ্ছেন তা সরবরাহ করা সম্ভব নয়। আমাদের সংস্থার নিয়ম বহির্ভূত। আমি এই কলেজ শাখার সভাপতি হয়ে আপনার এই অনৈতিক ডিমান্ড কিছুতেই পূরণ করতে পারি না। মেঘ কিছু একটা বলে একটা পেপার শো করলো। সভাপতি কিছুটা ভ্রু কুচকে অর্ডার পেপারটাই নিল, পুরোটা খুঁটে খুঁটে পড়ল। এখানে তো কলেজের নাম আছে, আমাদের সংস্থার নাম তো উল্লেখই নেই। আর তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে আমাদের কোনো অর্ডার ইস্যু করেনি। আপনার আইডি কার্ড দেখি। কেন? দিন তো। আর আমাদের অফিসের তথ্য মন্ত্রণালয় থেকে ইনভেস্টিগেশনের অর্ডার নিয়ে কেউ হাজির হয় না। দেখান আপনার আইডি। মেঘ উপায়ন্তর না পেয়ে পকেট থেকে আইডি কার্ড বের করে দিল। তথ্য মন্ত্রণালয়ের আইডি কার্ড, নামটা খুব স্পষ্ট করেই লেখা মেঘরাজ। জন্মদিন দেখি সভাপতির চোখ আটকে গেল পোস্টে গিয়ে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সরকারি মন্ত্রণালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসেছে সরকারি স্পেশাল ইনভেস্টিগেশনের অর্ডার নিয়ে ইনফরমেশন খুঁজতে। বলি কি সরকারি অফিসে কি জনবল শর্ট পড়েছে? দেখুন, ইনভেস্টিগেশন অর্ডারে আমার নাম এবং পদবি সুন্দর করে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। তা তো অবশ্যই। এক্ষুনি আমাকে একটা জরুরি কাজে বের হতে হবে, তাই আপনাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে সময় নেই। আপনি আপনার ওয়ার্ডারের ফটোকপি রেখে যান। আমাদের সংস্থার সদস্য রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওয়ার্ডারটি ভেরিফাই হলে আমি আপনাকে ডেকে নেব। তখন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন পেয়ে যাবেন। ও আর হ্যাঁ, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে ভুলবেন না। মেঘ তো এখন পড়ল মহাবিপাকে। অজ্ঞতা কোনো উপায় না পেয়ে ইনভেস্টিগেশন অর্ডার কপি এবং মোবাইল নাম্বার দিল সভাপতিকে। আমার তো সব রেখে দিলেন, অ্যাটলিস্ট আপনার নামটা তো বলে যান। আদ্রিতা। বলি পাখির মতো কোথায় উধাও হয়ে গেল মেঘ। আর 7-5 না ভেবে ডাইরেক্টর স্যারকে ফোন দিয়ে সংস্থা হওয়ার সিচুয়েশন খুলে বলল। ডাইরেক্টর স্যার ব্যাপারটা দেখছেন, পরে মেঘকে অফিসে ব্যাক করতে বললেন। কে বা কারা যেন ন্যাশনাল রিজার্ভ সার্ভার ডাউন করে দিয়েছে। আমাদের ন্যাশনাল রিজার্ভ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক রিজার্ভ চুরি করে নিয়ে গেছে আর কয়েক ভাগে ভাগ করে পৃথিবীর বিভিন্ন দেশের নামি বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। আমাদের সার্ভার পুরোটা ডাউন করে দিয়েছে যেন আমরা তাদের ট্রানজ্যাকশন ট্র্যাক না করতে পারি। মেঘ বুঝলো হ্যাকাররা ডিস্ট্রিবিউট ডেনিল অফ সার্ভিস অ্যাটাক দিয়ে সার্ভারটিকে এতবার হিট করেছে যে অতিরিক্ত প্রেশার সহ্য করতে না পেরে সার্ভার ডাউন হয়ে নন অ্যাক্সেসেবল হয়ে গেছে। মেঘ তার পুরাতন টিমকে আবার এক করলো। টিমে দুজনকে সার্ভারের এনালাইসিস করতে বলল এবং এর দুজনকে একই কাজ করার দায় কেউ স্বীকার করছে না, কে চেক করতে বলল। সার্ভারে কি অবস্থা এখন? রিঅ্যাক্টিভ করতে কত সময় লাগবে? ম্যাক্সিমাম ড্যামেজ হয়ে গেছে। রিঅ্যাক্টিভ করা কোনোভাবে হয়তো সম্ভব, কিন্তু কিছু ফিজিক্যালি পার্টস পরিবর্তন করলে 100% অনলাইন করা সম্ভব। কতক্ষণ সময় লাগবে? ফিজিক্যাল পার্টস চেঞ্জ হওয়ার 2 ঘন্টা বা তার থেকে কম সময়
এর ভিতর রিঅ্যাক্টিভ করা সম্ভব স্যার। সার্ভার লোকেট করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নাও, ডু ইট ফাস্ট। মেঘ নিজে কিছুক্ষণ চেষ্টার পর রিঅ্যাক্টিভ করতে পারলো, কিন্তু বেশিক্ষণ সময়ের জন্য নয়। অল্প সময়ের ভেতরে সার্ভারটি আবার ডাউন হয়ে যাবে, এরপর আর সার্ভারটি চালু করা সম্ভব না। মেঘ দ্রুত ডেটাগুলো ডাউনলোড করা শুরু করলো। এই কয়েকদিনে এই কোডেড মেসেজগুলোর সাথে মেঘ খুব পরিচিত হয়ে গেছে। আর 10 জন অ্যানালাইসিস্টের কাছে এগুলো এরর মেসেজ মনে হবে, কিন্তু মেঘ খুব ভালোভাবেই জানে এই ধরনের আজুবা কমিউনিকেশন মাফিয়া গার্ল ছাড়া আর কেউ করে না। ডিকোডিং শুরু করলো মেঘ। ডিকোডিং শেষ হতে হতে সার্ভারটা ডাউন হয়ে গেল। ডিকোডেড মেসেজটা এরকম: ইউ হ্যাভ টু ওয়াক ইউর ওন পাথ মাফিয়া বয়, আই ক্যান অনলি শো ইউ দ্য ওয়ে মাফিয়া গার্ল। এবং সব শেষে একটি প্রোগ্রামিং পেল যার নাম ইউজ দিস ভার্চার টু ট্র্যাক ইউর মানি, এমনভাবে কোডেড করে দেওয়া যাতে ওই মূল কারেন্সি অ্যামাউন্ট কয়েকটি ভাগে পৃথিবীতে কয়েকটি দেশের কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, কোথায় কোথায় কারেন্সি খরচ হচ্ছে এবং কয়বার হাত বদল হচ্ছে, সাথে কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা কোন দেশীয় কারেন্সিতে উত্তোলন হচ্ছে তা সব জানা যাবে। মেঘ হিসেব করে দেখলো এই ভাইরাসটির প্রতি পয়সার উপরে নজর রাখছে এবং রিয়েল টাইম আপডেটেড দিচ্ছে। লিস্টে মেঘ ছুটে গেল ডাইরেক্টর স্যারের কাছে। ডাইরেক্টর স্যার মেঘের সাথে সাথে বের হলেন কন্ট্রোল রুমের দিকে। মেঘ আজ যে প্রমাণ করতে পারবে যে মাফিয়া গার্লি এতদিন ধরা সাহায্য করে যাচ্ছে। বাহ মেঘ, তুমি নিজের কোড নেম দিয়ে ট্র্যাকিং ভাইরাসও তৈরি করে ফেলেছো। ওয়াও মেঘ, আই এম ট্রুলি প্রাউড অফ ইউ। মেঘ ভেবাচাপা খেয়ে গেল। নিজের নামেই ভাইরাস, কই ভাইরাসের নাম তো মাফিয়া বয় ছিল না। ল্যাপটপে তাকিয়ে দেখলো ভাইরাসটি রিনেম করে মাফিয়া বয় হয়ে গেছে। কিভাবে? কিছুক্ষণ ভাবার মধ্যে মোবাইলে একটা টেক্সট আসে। ওপেন করে মেসেজটি দেখে মেঘের চোখ ছানা বড়া করে কমের চেয়ারে বসে পড়লো। টেক্সটটি ছিল: I find you Megha Boy, Mr. Meg Chaudhary, Cybercrime Analyst Officer, NSA, National Security Agents Mafia Girl. মেঘ কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে কি হলো, কিভাবে মাফিয়া গার্ল ধরে ফেললো মেঘকে। অবশেষে ল্যাপটপের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো মেঘের কাছে সব ক্লিয়ার হয়ে যায়। ট্র্যাকিং ভাইরাসটি পেয়ে মেঘ এত খুশি হয়েছিল যে কোনো সেফটি ড্রাগনসি রান্না করেই ভাইরাসটি নিজের ল্যাপটপে চালিয়ে দিয়েছিল। আবার মেঘের ফোনে একটা মেইল আসলো, তাতে লেখা: দেশের রক্ষকই ভক্ষক, সকল প্রমাণ তোমার হাতে তুলে দিলাম। তোমাদেরকে শাস্তি দেওয়ার শাস্তি তোমার। আর হ্যাঁ, তোমার অস্তিত্ব প্রমাণ করতে যেও না, তোমার অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে মাফিয়া গার্ল। মাফিয়া গার্লের মেইল পড়ে মেঘের চোখ দুটো লাল টকটকে হয়ে যায় আর শব্দ করে হাসতে হাসতে বলে: তুমি কি ভাবছো লুকোচুরি কি শুধু তুমিই করতে পারো মাফিয়া গার্ল? আমায় অস্তিত্ব হারানোর ভয় দেখাও? এই মেঘ যেখানে যায় সেখানে কোনো হ্যাকার কথা বলার সাহস পায় না, আর তুমি কি না আমার অস্তিত্ব বিলীন করবে? তোমার কাছে হয়তো হাইড্রা আছে মাফিয়া গার্ল। আমার অস্ত্র যদি বের করি, আমার আসল রূপে যদি ফিরে আসি, তাহলে খুবই খারাপ হয়ে যাবে। হঠাৎ মেঘের ফোনে আননোন সোর্স থেকে মেসেজ এসেছে: অফিসে কোথাও তো কোনো ডাইনিং ফ্যাসিলিটি নেই, তাহলে ডিনার আসবে কোথা থেকে? ডেস্ক ছেড়ে নিচে রিসেপশনে গিয়ে দাঁড়ালো একজন ডেলিভারি বয়। এগিয়ে এলো, কিন্তু মেঘ তো কোনো অর্ডার করেনি। কে করলো অর্ডার? যাই হোক, পকেট থেকে টাকা বের করতে যাবে, তখন ডেলিভারি বয় বলল পেমেন্ট হয়ে গেছে, শুধু সাইন করে দিন। মেঘ বোকার মতো তাকিয়ে সাইন করে দিল। আবার একটা মেসেজ এলো: তোমার প্রিয় রেস্টুরেন্টের কাছে, খেয়ে নাও, শরীর যেন খারাপ না হয়। মেঘের কি রাগ করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বোঝার ক্ষমতা নেই। চুলগুলো এলোমেলো হয়ে পুরো পাগলের মতো হয়ে গেছে, আর এদিকে খিদাও লেগেছে। মেঘের খিদার কারণে কাচের প্লেটটা টেনে নিয়ে খেতে খেতে মেঘের নজর গেল যার টপের উপর। স্ক্রিনে বড় বড় করে লেখা এলো: বড্ড কিউট লাগে গো তোমার খাওয়ার সময়। খাবার গিলতে গিলতে বিষম খেলো মেঘ। কি হলো বিষয়টা? আমি খাবার খাওয়ার সময় কেমন রাগে সেটা মাফিয়া গার্ল জানলো কিভাবে? ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল ল্যাপটপের ওয়েব ক্যামেরার দিকে। হাই হাই বলে দুইবার কপাল চাপড়ালো মেঘ। তড়িৎ গতিতে ল্যাপটপের লিড নামিয়ে দিল। গতকাল যে এজেন্সিগুলো দিয়েছিল মাফিয়া গার্ল, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছে মিটিং করতে। এদিকে মেঘকে ফোন দিতে আসে, আর মা জানি যে অফিস আওয়ারে ফোন দিলে ধরবে না, তবু অনেকগুলো ফোন দিল মেঘকে। মেঘ মিটিং শেষে এতগুলো কল দেখে বাসায় ফোন দিল, কারোর কিছু হলো না তো। দ্বিতীয়বার ফোন দিয়ে আল্লাহর নাম জপতে থাকলো মেঘ। মা কি অবস্থা? কেমন আছো? সুস্থ আছো তো? বাবার শরীর ঠিক আছে তো? তোমাদের কোনো সমস্যা হয়নি তো? চুপ কর বোকা, আমাদের কি হবে, সবাই ভালো আছি। আর আজ তো আরো ভালো ছিলাম সারাটা বিকেল।
যাক, আমি তো ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, তোর বাপ অবশ্য খেপেছে তোর উপর, এত বড় সত্যি গোপন করেছিস তাই। মানে কি লুকিয়েছি? কি বলছে আবুল তাবুল? আবুল তাবুল বলবো কি রে, আজ আমাদের মেয়ে এসেছিল আমাদের বাসায়। কি মিষ্টি চেহারা, যেন নোট ছিটকে বের হচ্ছে। তা তোমাদের মেয়ে এতদিন করেছিল, হারাই ফেলছিল নাকি? ছোটবেলায় কখনো তো বলনি। আমি তো জানতামই না আমার একটা বোন আছে। চুপ কর ফাজিল ছেলে, তোর বোন হতে যাবে কেন? আমি তো কখনো ভাবতেও পারিনি আমার ঘরে এত ফুটফুটে একটা বৌমা আসবে। আর তুই তো এখনো বলিস শোনি। তোমার বৌমা? আমি বলবো? কি বলছোটা কি? মাথা আছে না গেছে? আমি কেন বলতে যাব? ধরা পড়ে এখন সংসাদা হচ্ছে। দাঁড়া, তোর বাবাকে বলছি। কিরে মেঘ, বলছে কি তোর মা? বাবা কি হয়েছে একটু খুলে বলবা? মা সেই প্রথম থেকে কি সব যাতা বকছে। তার আগে তুই বল, যদি আমাদেরকে বলতিস তো আমরা কি না করতাম? এত সুন্দর সুশীল বৌমা কি সহজে জোটে? কি হয়েছে বাবা, প্লিজ একটু বলো না বাবা। আজ বাসায় তোর গার্লফ্রেন্ড এসেছিল হারামজাদা। বাবা মস্করা কইরো না তো, মাকে ফোনটা দাও। হ্যাঁ বল, কি বলবি? বলো তো মা, বনিতা করবা না, শুরু থেকে শেষ পর্যন্ত বলবা। কি আর বলবো, সকালবেলা নাস্তা করে বারান্দায় পেপার পড়ছিলাম, তোর বাবা আর আমি। এমন সময় দরজায় কে যেন এলো, ওকে দিয়ে দেখি একটা পরী দাঁড়িয়ে আছে। দেখেই মনটা জুড়িয়ে গেল। দরজা না খুলেই জানতে চাইলাম কে, কাকে চাই। মেয়েটা তোর নাম ধরে বললো তোরা নাকি পূর্ব পরিচিত, আর সে জানে তুই জব পেয়ে দূরে চলে গেছিস, আর আমাদের কি অবস্থা তা দেখার জন্য তুই ওকে পাঠিয়েছিস। আর শোন, আমি আরও তোর বাবা চাই ওর সাথে তোর বিয়ে দিতে। তোর কাজ হবে শুধু বিয়ের দিন এসে চুপচাপ 3 বার কবুল বলে নিবি। তা তোমার বৌমার নাম কি, বাড়ি কোথায়? কেন, জানিস না বুঝি? আচ্ছা, জানতে হবে না, বাসর রাতে জেনে নিস। এ তো এক মহা যন্ত্রণায় পড়লাম। হঠাৎ কি হলো কিছুই তো বুঝতে পারছি না। এদিকে বর্ষা যে স্টেজে বসে বুকে পাথর চাপা দিয়ে সবাইকে শুনিয়ে 3 বার কবুল বলেই দিল মেঘ। যাক, আল্লাহ ভরসা। ছাদে দাঁড়িয়ে আছে মেঘ, রাত 12টা ছুঁই। ঘরে যাবে একটু একটু ভয় হচ্ছে মেঘের। এদিকে এখনো পর্যন্ত বইয়ের নামটাই জানা হলো না। কিছুটা ভয় আর সংকোচ নিয়ে প্রবেশ করলো রুমে। দরজা লাগিয়ে দিতেই খাট থেকে নেমে গুটি গুটি পায়ে কে যেন এসে আমাকে সালাম করে আবারও খাটের উপর গিয়ে বসলো। আমি খাটের কাছে গিয়ে দাঁড়াতেই মেয়েটা বলা শুরু করলো। দেখুন, এভাবে বসে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। অ্যাটলিস্ট কাপড়টা তো চেঞ্জ করতে পারি। গলাটা খুব চেনা চেনা লাগছে আমার কাছে। মেয়েটার সামনে বসে গোমড়াটা সরিয়ে দিলাম। নিজের বউয়ের চেহারা দেখে মনের মধ্যে পৌঁছেছে একটা হাসি দিলাম। একটু বিস্মিত হয়ে বললাম, এই আপনাকে তো আমি চিনি, আমার চেনা চেনা লাগছে খুব। ভুলে যাচ্ছেন কেন? আজ আমাদের বাসর রাত, বাড়ি ভর্তি মানুষজন, যদি কেউ দরজায় কান দেয়। কিন্তু তুমি, মানে আপনি এখানে কি করছেন? রে, আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনি করে আমাকে পাপের ভাগিদার করছেন কেন? আর এটা আমার স্বামীর ঘর, আমিই তো থাকবো এখানে, অন্য কাউকে আশা করছিলেন বুঝি? আমি কিছুটা সরে বসলাম ওর থেকে। আরে বউ হয়ে আমি আপনার, সরে গেলেন কেন? আল্লাহ পাপ দিবে তো আমাকে। অজু আছে আপনার? জি আছে। তাহলে চলুন 2 রাকাত নামাজ পড়ে নেই। তারপর দুজনে নামাজ শেষ করলাম। তারপর বললাম, আচ্ছা তুমি কিন্তু এখনো তোমার নামটা বললে না। বিয়ের সময় তো কাবির নামায় নাম শুনেছেন, যদি আমার ডাক নাম বলতে পারেন তাহলে আপনার সব প্রশ্নের উত্তর দিব। মাথা চুলকাচ্ছে। কি? তার মানে তুমি এখনো আমার নাম মনে রাখতে পারোনি? আজ তুমি সোফায় শুবে শান্তি, তোমার যতক্ষণ নাম মনে পড়বে বিছানার ধারে কাছেও আসতে পারবে না তুমি। আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমি সোফা শুতে পারি না। না, নাম না বলা পর্যন্ত। ভুলে গেছি, হয়তো মনে নেই। অতীতকে জড়িয়ে থাকি না আমি, যে দেখার সাথে সাথে চিনে যাব। একটু রাগ দেখে বিছানার অন্য পাশে ফিরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারি দম বন্ধ হয়ে আসছে। তাকে থেকে বউ আমার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আমিও ঘুমের বান করে পড়ে রইলাম। বউ আমার ঘুম থেকে উঠে গালে একটা চুমু দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে চুল আশ্রিয়ে চিরুনিতে কিছু একটা গুজে রেখে যায়। উঠে গিয়ে চিরকুটটা হাতে নিয়ে দেখি ছোট্ট করে লেখা মেঘা। হ্যাঁ, মেঘলা তো অনেক পরিচিত নাম, আমার কলেজের ফ্রেন্ড। কিন্তু এতগুলো বছর পর হঠাৎ ফোন বেজে ওঠে, ডাইরেক্টর স্যারের ফোনে। কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু কি হয়েছে? মেঘ, তোমার জীবন ঝুঁকির ভিতরে। গতকাল কারা যেন আমাকে হুমকি দিয়েছে, আজ আমার ছেলের উপরে হামলা হয়েছে, মৃত্যুর কাছাকাছি নিয়ে ছেড়ে গেছে। এই বলে যে তোর বাপকে বলিস টাকার কেস নিয়ে নাড়াচাড়া না করতে, না হলে এর ফল খারাপ হবে। ওকে হসপিটালে ভর্তি করছি। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার পরিবার নিয়ে সেফ জায়গাতে চলে যাও।
কিন্তু স্যার, কোনো কিন্তু না মেক, দ্যাটস অ্যান অর্ডার মেক। ইফ দে ফাইন্ডস ইউ দে উইল কিল ইউ ফর শিওর। আই ওন্ট লেট দ্যাট হ্যাপেন্স স্যার, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি নিচে গিয়ে বাবাকে বললাম, বাবা তোমাদের সবার কাগজপত্র সব গুছিয়ে নাও, গো ইট ফাস্ট। ফোনে একটা মেসেজ এলো, মেসেজে লেখা, ট্রাস্ট নং 1 go to this address ফার্স্ট হাউস X Road Y 123। মেসেজটা পেয়ে যখনই স্যারকে ফোন দিতে যাবো তখনই অফিস থেকে ফোন চলে আসলো। স্যার একটু আগে ডাইরেক্টর স্যার অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নেওয়ার পথেই মারা গেছে। ফোনটা রাখতেই পেছনে ফিরে তাকিয়ে দেখি মেঘা। কি হয়েছে? তোমার নিচে যাওয়ার সময় মুখটা কালো হয়েছিল যে, এ কি, তুমি কাঁদছো কেন? বলো আমায়, কি হয়েছে? আমি নিজেকে সামলে টিভিটা চালু করলাম। স্যারের মৃত্যুর খবর দেখাচ্ছে। কে ওই লোকটা? ইনি হলেন এনএসএর ডাইরেক্টর স্টিফেন স্যার। আমি ওনার আন্ডারে কাজ করি। টাকা চুরির ব্যাপারে আমরা কিছু এভিডেন্স জোগাড় করি, তথ্যগুলো স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে পেশ করি। আর একটু আগে স্যার আমায় ফোন দিয়ে বলে কে বা কারা ওনার পরিবারের উপর হামলা করছে এবং হুমকি দিয়েছে। আমাকে বলেছে সেফ জায়গায় সরে যেতে, অথচ সে নিজের জীবনটাই দিয়ে দিল। এখনও বিয়ে আমেজে লেগে আছে বাড়িতে। এই সুযোগে বাড়ি ভর্তি লোকজনের ভিতর আমরা সবাই বেরিয়ে পড়ি স্যারের দেওয়া ঠিকানায়। দোতলা বাড়ি। বাড়ির ভিতরে গিয়ে ব্যাগগুলো থেকে সব কিছু বের করে রাখলাম। বের করার সময় থেকে আমার ল্যাপটপটা রেখে আসছি বাসায়। মায়ের কাছ থেকে বোরকাটা নিয়ে পরে বাড়ি থেকে ল্যাপটপটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাসায় আসতে মেঘা কান্না করে দিয়ে জড়িয়ে ধরল। কোথায় গিয়েছিলে তুমি? আবার ওই বাড়িতে গিয়েছিলে? যদি কিছু হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ, অনেক কষ্টে বুঝিয়ে শান্ত করলাম বোর্ডাকে। তারপর ল্যাপটপ নিয়ে বসে গেলাম। ওহ শিট, এভিডেন্স এগুলো তো স্যারের কাছে। হঠাৎ মনে পড়লো স্যারের সেভ হাউসে ল্যাবে আপডেট এভিডেন্সগুলো রেখে দেয়। ওখানে নিয়ে সার্ভারটাকে অনলাইন করতে হবে। মায়ের বোরকাটা নিয়ে বেরোবো, ঠিক তখনই মেঘা এসে পথ আটকে দাঁড়ালো। আপনাকে আমি এখন কোথাও যাইতে দিব না, বাসায় থাকবেন আপনি। মেঘা, তুমি কি চাও এমন পালিয়ে বন্দি জীবন কাটাতে? চাই না, তবে আপনার কোনো ক্ষতি হোক এটা আমি সহ্য করতে পারবো না। অনেক বুঝিয়ে বাসা থেকে বেরিয়ে সোজা স্যারের সেভ হাউসে আসলাম। এসে কম্পিউটার রুমে গিয়ে সার্ভারটা অনলাইন করে ল্যাপটপে কানেক্টেড করলাম। তারপর সেই বিশেষভাবে তৈরি করা সেই ভাইরাসটি রান করালাম। আমার বানানো এই ভাইরাসটি মাফিয়া গার্লের হাইডার চাইতে অধিক গুণে শক্তিশালী। যখন ট্রেনিংয়ে গেছিলাম হ্যাকিং সম্পর্কে সেই বইগুলো পড়ে এবং অনেক সাধনার পরে এই ভাইরাসটাকে তৈরি করতে সক্ষম হয়। হঠাৎ দেখি বাইরে কিছু শতাধিক ছেলে পেলে অস্ত্র হাতে নিয়ে বাসের ভিতরে আসতেছে। আমি ফোনটা নিয়ে একটা মেসেজে হেল্প লিখে লোকেশনটা সেন্ড করে ফোনটা রেখে ল্যাপটপে এভিডেন্সগুলো কপি করে নিলাম। দেশের সকল টিভি চ্যানেল একসাথে মাত্র 50 সেকেন্ডের ভিতরে আমার সেই ভাইরাস হ্যাক করে নিজের কন্ট্রোলে নিতে সক্ষম হয়। এভিডেন্সগুলো সমস্ত টিভি চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দিলাম। সমস্ত অপরাধীদের লিস্ট সহ মাফিয়া বয়ের ভাইরাস মাত্র 1 মিনিট 20 সেকেন্ড সময় নিছে এত সব কাণ্ড করাতে। কিছু ছেলে ফেলে এসে বাসার ভিতরে বাংশুর শুরু করেছে। আমাকে দেখতে পেয়ে ধরে নিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে আর ইচ্ছামতো মারতে থাকে। ইতিমধ্যে পাওয়ার গ্যাংয়ের সব হায়না এসে এলোপাতারি গুলি ছুটতে থাকে। ওদের সব কয়টাকে মেরে পাওয়ার গ্যাংয়ের প্রধান আমার কাছে এসে বাঁধন খুলে দিয়ে বলতে লাগলো, আপনি ঠিক আছেন তো ভাই? আপনার কিছু হয়নি তো? না, তেমন কিছু হয়নি, শুধু একটু কেটে গেছে। চলেন ভাই, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। ওরা এসে আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। কলিং বেল চাপ দিতেই মেঘা এসে দরজা খুলে আমার শরীরে রক্ত দেখে চিৎকার শুরু করছে। আম্মু আব্বু চলে এসেছে। সবাইকে সব কিছু বুঝিয়ে মেঘাকে নিজের রুমে নিয়ে এলাম। এখনও জড়িয়ে ধরে আছে। ওকে ছাড়িয়ে বললাম, এইটুকুতে এই অবস্থা মিস আদ্রিতা ইসলাম মেঘা, অর্থাৎ মাফিয়া গার্ল, ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য। আমার মুখে মাফিয়া গার্ল নামটা শুনতেই দুপা পিছিয়ে গেল মেঘা। লুকোচুরি তো ভালোই করতে পারেন। তুমি? হ্যাঁ, আমি কি করে জানলাম? তাহলে শোনো। মনে আছে একদিন কলেজ ক্যাম্পাসে যখন ওয়াইজে সংস্থাটির সম্পর্কে জানতে গেলাম তোমার কাছে, তখন তুমি একটা বোল করে বসো। বোলটা ছিল নাইট অফ মাই আওয়ার কান্ট্রি মেঘ চৌধুরী। কি মনে পড়ে কি মাফিয়া গার্লের পপুলার ডায়লগ? তখন আমি বুঝতে পারি একে একে 2। লুকোচুরি খেলাটা খেলে বেশ মজা পাইতেছিলাম গো। তুমি কি ভাবছো মাফিয়া বয় এতটাই দুর্বল? কখনোই না। তোমার কাছে হয়তো হাইড্রা আছে, কিন্তু হাইড্রেট থেকেও বড় কোনো ভাইরাস এই মাফিয়া বয় জন্ম দিয়ে রেখেছে। শুধু আগে রোগটা সামনে আনতে চাইছিলাম না। এই মাফিয়া বইয়ের একটা মেসেজে আজ আন্ডারওয়ার্ল্ডের কিং পাওয়ার গ্যাং ছুটে এসেছে। আমি তো
কোনো খারাপ কাজ করিনি। তাহলে আর এটা আমি আগে থেকে আন্দাজ করেছিলাম যে ছেলে কিনা ভার্চুয়াল জগতের কিং, সে এত চুপচাপ, এর পিছনে কোনো না কোনো রহস্য তো আছেই। কোনো খারাপ কাজ করনি বলেই এখন তুমি আমার বউ হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছি। মেকা কান্না করতে করতে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। বউ অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করলে কেমন হয়? কোন কাজটা শুনি? আরে ওই যে বাসর রাতে কাজটা। মেঘা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। তারপর ওকে কোলে করে হাঁটতে লাগলাম।